এ যাত্রা মনে হচ্ছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আর রক্ষা করা গেল না। হায় হায়, কি যে করি, নবাব আসার আর দিন পেল না। একেবারে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিনটাতে আসতে হবে। এই তো বলি, সকাল থেকে বসে কি আকাশ পাতাল ভাবছো? হ্যাঁ, ভাবনা কি আর সাধে আসে গিন্নি? আমি রাজার ভাঁড়, আমাকে কত কি সব ভাবতে হয়। ইস, রাজার ভাঁড়ের যদি এত ভাবনা, তাহলে রাজার মাথায় না জানি কত চিন্তা। চিন্তা বলে চিন্তা, এই তো নবাব আসছেন কৃষ্ণনগর দর্শনে। তাতে তোমার কি? হ্যাঁ, তুমি কি কেষ্ট ঠাকুর? যত সব গায়ে মানে না, আপনি মোড়ল। আহ গিন্নি, তুমি বুঝতে পারছো না, নবাব আসছেন ঠিক জামাই ষষ্ঠীর পরের দিন, আর আমাকে সেখানে থাকতে হবে। তুমি থেকে কোন রাজকার্য করবে শুনি? তোমার জামাই ষষ্ঠী আছে, আর কারো না থাকতে পারে, তোমার আছে। হ্যাঁ, সে তো জানি গিন্নি, বছরের এই একটি দিন আমার চাই একটু খাতির, না হলে সারা বছর তো তোমার ওই মুখ ঝামটার সামনে জামাইয়ের খাতির বলে আর কিছু থাকে না গিন্নি। কি আমি তোমাকে মুখ ঝামটা দিয়ে? না 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 না, তোমার মুখের বাণী আমার কাছে অমৃতের মতো। মোদ্দা কথা হলো, নবাব আসছেন, তাই মহারাজ আমাকে ছুটি দেবেন না। এই, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি না যাও আমি তো যাবই। আর কোনোদিনে মুখ হব না। হ্যাঁ, তোমার আর কোনোদিন মুখ দর্শনও করবো না। ভালো চাও তো মহারাজের কাছে গিয়ে ছুটির দরখাস্ত করো। হ্যাঁ, কি জ্বালা, শ্যাম রাখি না কুল রাখি, এদিকে নোলাটাকেও যে সামাল দেওয়া যাচ্ছে না। আহা, পোলাও, মুড়ো দিয়ে ঘন্ট, কচি পাঁঠারও মাংস, আমের চাটনি, দই, বড় বড় ক্ষীরের পান্তুয়া, আহা, এ কি ছাড়া যায় না? মহারাজকে যা বলার বলেই দিই। হুম, তোমরা সবাই জানো নিশ্চয়ই নবাব আসছেন পরশুর ঠিক পরের দিন। বুঝলে মন্ত্রী, আমাদের ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না থাকে। মহারাজ, নবাবের আপ্যায়নের জন্য আমি ইতিমধ্যেই আপনার নির্দেশে নগরের সমস্ত জায়গা পরিষ্কার করার তদারকি করেছি। বেশ বেশ। নগরে কিছু জঞ্জাল জমে গিয়েছিল, তা দূর হয়েছে। মন্ত্রীমশাই কি নিজে জঞ্জাল খুঁজে বার করলেন? আহ গোপাল, তুমি আজ আবার বাজে কথা বলতে শুরু করেছো। সবাই সবার কাজ ঠিক মতো করে, তুমি বরং হে হে, মন্ত্রীমশাই, আমার কাজ আমি তো ঠিক মতোই করি, তাই না মহারাজ? তা রাজ্যতীষী, তুমি বলো তো, নবাবের আসার সময় সবকিছু ঠিক থাকবে তো? মহারাজ, আপনি বিচলিত হবেন না, সময় এখন শুভ, তাই নবাব এলেও আপনার কোনো সমস্যা হবে না। বেশ বেশ। তা বিজ্ঞানী, তোমার গবেষণায় নতুন কিছু আবিষ্কার করলে নাকি? মানে নবাব দেখলে ভারী খুশি হতেন। আগে মহারাজ, আমি নতুন কিছু আবিষ্কার করতে পারলে তো সবার আগে আপনাকেই দেখাবো। জানি জানি বিজ্ঞানী। তার মানে তোমার কাছে এই মুহূর্তে নতুন কিছু নেই? আমি দিনরাত গবেষণা করছি মহারাজ, আশা করছি দু একদিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করতে পারবো। বাহ বাহ বাহ। মহারাজ, আমরা নবাবের জন্য প্রস্তুত, আপনি চিন্তা করবেন না। আমি নিজে নবাবের অভ্যর্থনায় থাকছি। আমার একটি আর্জি আছে মহারাজ। বলো বলো শুনি। মহারাজ, আমার একটি অনুরোধ আছে সভাকবির জন্য। বেশ তো, শুনি তাহলে। জামাই ষষ্ঠী নিয়ে সভাকবি একটা কবিতা লিখুক বড়। জামাই ষষ্ঠী? ছি ছি গোপাল, আলোচনা হচ্ছে নবাবের আগমনের মতো একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে, আর তুমি সেখানে জামাই ষষ্ঠী নিয়ে ভাবছো? ভাবতে হচ্ছে মহারাজ, কারণ আমাকে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যেতে হবে যে। পরশু তো জামাই ষষ্ঠী, আর তারপরের দিন নবাব আসছে গোপাল। হে, পণ্ডিত বিবাহ না করলে কি হবে, কবে জামাই ষষ্ঠী এটা ঠিক মনে রেখেছে। অসম্ভব গোপাল, নবাব আসবেন আর তুমি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবে? না 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 না, তা কি করে হয়? গোপালের দেখছি আসল উদ্দেশ্য ছুটি নেওয়া। কবিতার বাহানা করছো কেন গোপাল? হে মহারাজ, নাক তো নাকই, সামনে থেকে দেখলেও নাক, আবার ঘুরিয়ে দেখালেও নাক। মানে? আমার শ্বশুর বাড়ি একেবারে নাক বরাবর হাঁটতে হয়, কয়েক ক্রোশ পথ। আমি যাব, খাবো, চলে আসব, নবাবের আসার আগেই পৌঁছে যাব মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। বুঝেছি বুঝেছি গোপাল, আমাকে চিন্তিত দেখে তুমি সরাসরি ছুটি চাও। এটা তোমার গুণ। ঠিক আছে, তোমার ছুটি আমি মঞ্জুর করলাম, তুমি যাও।
কিন্তু নবাবের আসার আগেই তোমাকে এসে পড়তে হবে কিন্তু মনে থাকে যেন কথাটা। বিলক্ষণ মহারাজ। তুমি আর এসে উঠতে পারবে না গোপাল, সে ব্যবস্থা আমিই করব। আমি হয়ে উঠবো নবাবের কাছে প্রিয়, আর তুমি হবে চাকরি থেকে বরখাস্ত। হ্যাঁ, আহ 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 আহ। মহারাজ অনুমতি দিলে একটি কবিতা আমি পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, পড় পড়। জামাই হয়ে চলল গোপাল ভুড়ি ভোজন করতে, গন্ডা গন্ডা মন্ডা খেয়ে পারবে না গোপাল নড়তে। এই পুটি, টেপা, ন্যাপলা, গুলটে, কি করছিস তোরা? এদিকে আয়, এদিকে আয়। কি বলছো দাদু? আমরা এখন খেলছি। দাদু, মুরগি আছে নাকি সঙ্গে? তোরা খেলছিস সে তো আমি দেখতেই পাচ্ছি, আমার চোখে তো আর ছানি পড়েনি রে। ও দাদু, কি বলবে বলো না। শোন, কাল সকাল সকাল আমরা সবাই যাচ্ছি তোদের বাবার মামার বাড়ি। হ্যাঁ, বাবার মামার বাড়ি। হ্যাঁ, সেখানে খুব আনন্দ হবে আর প্রচুর ভালো খাওয়া দাওয়া হবে। আরে বাস! কিন্তু কাল সকালে যে পণ্ডিত মশাইয়ের কাছে যেতে হবে। পাঠশালা? আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, আমি পণ্ডিত মশাইকে পরে বলে দেবো, তোদের কোনো চিন্তা নেই, তোরা চল আমার সাথে। কি মজা, কি মজা। খুব মজা হবে। যা যা, তোরা এখন খেল, অন্ধকার হবার আগেই কিন্তু ঘরে ঢুকে যাবি সব। কি হলো কি গিন্নি, আর কত দেরি করবে? এরপর যত বেলা বাড়বে তত গরম বাড়বে। তোমার সাজগোজ শেষ হলো? বলি এত তাড়া কিসের? হ্যাঁ, ও বাবা, বেনারসি শাড়ি? রানীমা উপহার দিয়েছিলেন। তুমি তো কিপটে, তোমার আশায় থাকলে এ জীবনে বেনারসি আর পরা হতো না। হ্যাঁ, শখ কত। চলো চলো চলো, এখন আর দেরি করো না, চলো। এই যে টাপা, গুলটে, পুটি, নাপলা, তোরা সব তৈরি তো? হ্যাঁ দাদু। তাহলে আর দেরি কেন, এই বেলা রওনা দেওয়া যাক। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। দুগা দুগা। জামুটা হয়েছ, গাড়িখানা আবার না ভেঙে পড়ে। হ্যাঁ, তুমি একটু কম কথা বলো গিন্নি, তোমার কথা শুনে না গরুরা খেপে চলে যাবে। তখন তুমি গাড়ি টানবে। এই যে চারু, বল দেখি বিকেল বেলার সমাস কি হবে? পণ্ডিত মশাই, এখন তো সকালবেলা। চুপ, বেয়াদব। আমাকে ন্যাপলা বলেছে বিকেল বেলার সমাজ শুধু বিকেলেই বলতে হয়। হ্যাঁ, আসুক ন্যাপলা, দেখাচ্ছি মজা। কোথায় সব পুটি, টাপা, গুলটে, ন্যাপলা সব কই? সবাইকে নিয়ে গোপাল দাদু চলে গেছে পণ্ডিত মশাই। তাই বুঝি। যা, আজকের মতন পাঠশালা শেষ, আমাকে এখন রাজসভায় যেতে হবে। মহারাজ, আমি একটি নির্দিষ্ট অভিযোগ আপনাকে জানাতে চাই। কেন পণ্ডিত, কি হয়েছে? গোপাল ছুটি নিয়ে জামাই ষষ্ঠীতে তার শ্বশুর বাড়ি গেছে, এক্ষেত্রে আমার কিছু বলার নেই। না, স্বয়ং মহারাজ গোপালকে ছুটি দিয়েছেন। কিন্তু গোপালের নাতি নাতনি যারা আমার পাঠশালায় শিক্ষা নিতে আসে, তাদের ছুটি দেওয়ার অধিকার নিশ্চয়ই আমার, তাই তো মহারাজ? আমি তাদের গুরু মশাই। তুমি যথার্থ বলেছ পণ্ডিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। গোপালের কি অধিকার আছে আমার অনুমতি ছাড়া নাতি নাতনিদের পাঠশালায় আসতে না দেওয়া? তো কেন কেন তারা কেউ যায়নি কেন পাঠশালায়? না মহারাজ, তারা কেউ আসেনি, এতে ওদের শিক্ষা লাভে বিঘ্ন ঘটলো। তাদের যদি শরীর খারাপ থাকে তাহলে কোনো প্রশ্ন ওঠে না মহারাজ। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কারণ তাদের শরীর খারাপ নয়। মহারাজ, গোপাল ওদের সবাইকে নিয়ে নিজে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে গেছে। ছি ছি মহারাজ, বুঝি না বাপু, বুড়ো বয়সে কিসের এত জামাই ষষ্ঠী? তারপরে নাতি নাতনি সদল বলে গোপাল গেল, পণ্ডিতকে কিছু বলেও নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই মহারাজ। এমনকি আপনি নিজেই সাক্ষী আছেন যে নবাব আসবে বলেও গোপালের কোনো মাথা ব্যথা নেই। ছি ছি ছি। বেশ, গোপাল ফিরুক, আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। বলুন মন্ত্রী মশাই,
কি করতে পারি আপনার জন্য? বড় কাজ আছে রে বটা ঘটা। বড় কাজের পারিশ্রমিকটাও যে বড় হয় মন্ত্রী মশাই। পাবি পাবি, 1000 মোহর পাবি। 1000 মোহর? কি করতে হবে বলুন মন্ত্রী মশাই? শোন, আজ জামাই ষষ্ঠী, আজ রাতে গোপাল ফিরবে। তোদের কাজ হলো গোপালকে মাঝ রাস্তায় বেঁধে ফেলে ওর সব কিছু লুট করে নেওয়া। এ আর এমন কি? কিন্তু ওই বাচ্চা ছেলে মেয়েগুলো গোপালের সাথে থাকবে। ওই বাচ্চা ছেলে মেয়েগুলো আমাদের কি করবে? কিচ্ছু করতে পারবে না। ওদেরও আমরা ওই হাত পা মুখ বেঁধে রেখে দেব। হ্যাঁ, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটা করলেই গোপাল আর রাজ সবাই এসে উঠতে পারবে না। আমরা তাহলে আসি মন্ত্রী মশাই। হ্যাঁ, খুব সাবধানে, কাকপক্ষীতেও যেন টের না পায়। গোপাল, তোমার আশা আর হচ্ছে না। নবাবের সামনে মহারাজের মুখ হবে আমসত্ত্বের মতো। বিদূষকের অভাবে নবাব খেপে যাবে, আর ঠিক তখন আমি হাজির করব ভগবানকে বিদূষক সাজিয়ে। হ্যাঁ, নবাব আমাকে ইনাম দেবে, আর মহারাজ তার লজ্জা থেকে বাঁচাবার জন্যে আমাকে পুরস্কার দেবে। আমার পারিশ্রমিক আরো বেড়ে যাবে, আর গোপালের চাকরি যাবে। হ্যাঁ, আমার আমার স্বামীকে বাঁচান রানীমা, আমার স্বামীকে বাঁচান। ছি ছি, তোমার বরের এত আস্পর্ধা। মহারাজকে বললে এক্ষুনি চাকরি যাবে। ও ভুল করেছে, তার জন্য ওকে শাস্তি দিন, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করবেন না। আমি কোথায় যাব? তোমার স্বামী আগেও এরকম ভুল অনেকবার করেছে, এত শাস্তি পেয়েও শিক্ষা হয়নি। রানীমা, রানীমা, আপনার দুটি পায়ে পড়ি রানীমা, আপনি যেভাবেই হোক এইবারের মতো। এইবারের মতো মন্ত্রীর কি হবে আমি জানি না, তবে আমি মহারাজকে সব কথা জানাবো। তোমার কথাও বলবো। সত্য হোক, তুমি না বললে আমরা জানতেই পারতাম না এরকম ঘটনা যা ঘটতে চলেছে। আপনার আপনার অশেষ দয়া রানীমা, আপনার আপনার অশেষ দয়া। কিন্তু তার আগে গোপালকে বাঁচাতে হবে। নবাবের সামনে গোপালকে আসতেই হবে। তুমি এখন যাও, মন্ত্রীর সাথে কোন রকম এই বিষয়ে আলোচনা করবে না, তাহলে তুমিও কিন্তু ছাড় পাবে না বলে দিলাম। আবার এসব কেন কষ্ট করে? খেয়ে নিন জামাই বাবু, সামান্য কিছু আয়োজন। তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এ নাও বাবা, এ নাও। কি ব্যাপার রানী, এই সময় তুমি হঠাৎ ডেকে পাঠালে কেন? কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে মহারাজ। হ্যাঁ, অনেক কিছু? মহারাজ, গোপাল খুব বিপদে আছে। সে কি? আপনি যে কোনো উপায়ে গোপালকে বিপদ থেকে উদ্ধার করুন মহারাজ। কিন্তু আমি একজনকে কথা দিয়েছি। তুমি কথা দিয়েছো? কাকে? মানে গোপালের কিসের বিপদ? যে লোক গোপালের বিপদের কারণ, তাকে খুব বেশি শাস্তি দেওয়া চলবে না। কে সে? আপনার মন্ত্রী। দাদু, অত খেও না। দাদু, কত বড় মুড়ো খেতে পারবে? এই এই, তোরা চুপ কর তো। জামাই কি আর তোদের মতন করছি? তোরা এসব পারবি না। বলি, আরো দুটো মুড়ো দেবো বাবা? হ্যাঁ, এই রে, আগে না, এখন কি আর সেই বয়স আছে? তবে ওই পোলাও আরেকটু খেতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। মন্ত্রী এত কিছু চিন্তা করছে। বেশ, ওকে আমি উচিত শিক্ষা দেব।
কিন্তু ওর দুই শয়তান বটার ঘটা ওরা তো চলে গেছে গোপালকে ধরবার জন্য। আমি এক্ষুনি 4 জন প্রহরীকে পাঠাচ্ছি গোপালকে সঙ্গে নিয়ে আসার জন্য। তুমি কিচ্ছু চিন্তা করো না রানী, গোপালের আমি কিচ্ছুটি হতে দেব না। হ্যাঁ, এইটুকু ভরসা আমি রাখি। খাওয়াটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে। হ্যাঁ, নিজে বাজার করো কিপ্টের মতো করে, আর এখানে পুরো আস্ত পাঁঠা হজম করে ফেললে। হ্যাঁ, এই তোরা চুপ করবি? হ্যাঁ, জামাই মানুষ যত খাবে ততই আমার তৃপ্তি। তবে জামাইবাবুর খাওয়া কিন্তু আগের থেকে কমে গেছে। তা বটে, আগে হলে মনে হয় পাঁঠার শিংও খেয়ে নিত। নিন নিন জামাইবাবু, এবার পান খান, তারপর একটু নিদ্রা দিন। সে তো বটেই। হ্যাঁ, ঘুমে আমার চোখ একেবারে টেনে আসছে। তবে কিনা আমাকে তো যেতে হবে, ওই নবাব আসছে তো। না, তোমার বোন আরো 2 দিন থাকুক না। হ্যাঁ, আমাকে যেতেই হবে, বুঝলে? অন্ধকার হতে এখনো দেরি আছে, রাতে তো ঘুম হবে না, অনেক দূর পথ যেতে হবে। আমি একটু জিরিয়ে নি। সেই ভালো জামাইবাবু। বুঝলে ভাইয়া, এরকম খাবার পর একটু দিবা নিদ্রা না দিলে যে চলে না। অনেক রাত হয়ে গেল, গোপাল ফিরলে তো এই পথ দিয়েই ফিরবে। এই পথ ছাড়া যে আর কোনো পথই নেই। তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মন বলছে গোপাল এলো বলে। হ্যাঁ, শুনছো? আর কত নাক ডাকবে? ওঠো না, অনেক রাত হয়ে গেছে। এখন তুমি না গেলে এই রাত সভায় পৌঁছতে পারবে না। হ্যাঁ, শোন দিদি, তাহলে জামাইবাবু ঘুমোক, বিরক্ত করবার দরকার নেই। কিন্তু কি এত রাতে কারা এলো? মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের পাঠিয়েছেন। গোপাল একা ফিরলে তার অসুবিধে হতে পারে, তাই আমরা সাথে থাকবো। কিন্তু তিনি তো এখন ঘুমোচ্ছেন। কিন্তু মহারাজ আমাদের বলে দিয়েছেন গোপাল যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তাকে নিয়ে আসতে হবে। আমাদের অনুমতি দিন, আমরা ভিতরে গিয়ে গোপালকে নিয়ে যাচ্ছি। বেশ, মহারাজের যখন হুকুম তখন আমি আর কি বলতে পারি। একে কাঁধে করে নিয়ে যাওয়া ছাড়া তো আর উপায় নেই। ও বাবা গো, বলি মরা মানুষ তো কাঁদে ওঠে, ও যে জ্যান্ত। উপায় নেই গিন্নিমা। আমি দেখছি 4 জন কাকে যেন কাঁধে নিয়ে আসছে। আরে ওই তো গোপাল। ঘটা, লাফিয়ে নাম, ওকে বাঁধতে হবে। আরে এই কে 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 কে? তবে রে, ওরে বটা, এ পালা পালা, এরা তো দেখছি ওই রাজার প্রহরী রে। পালা পালা বটা, পালা। দেখ কেমন মজা। এবার চল রাজার কাছে, তোদের বিচার হবে। ওরে বাবা রে, আমাদেরকে ছেড়ে দাও। আমি কি স্বপ্ন দেখছি?
অনেকদিন পর তোমার রাজসভা দেখতে এলাম কৃষ্ণচন্দ্র, মন আজ বড়ই প্রফুল্ল। নবাবের আগমনে কৃষ্ণনগর ধন্য, স্বাগতম জানাই আমি সভাকবি নগণ্য। বেশ বেশ বেশ। আপনার জন্য আমার প্রাসাদের দক্ষিণ দিকের অতি মনোরম একটি শয়নস্থলের বন্দোবস্ত করেছি নবাব সাহেব। সে তো বুঝলাম, আমার খাতির যত্নে তুমি কোনো ত্রুটি করনি, কিন্তু গোপাল কোথায় তাকে যে দেখতে পাচ্ছি না। জামাই ষষ্ঠী খেতে গেছে নবাব সাহেব। আমরা অনেক বারণ করেছি যে আপনি আসবেন, অথচ গোপালের কোনো মাথা ব্যথাই দেখলাম না। তাই বুঝি? কি আর বলবো নবাব সাহেব, মহারাজ তো গোপালকে চাকরি থেকে এক প্রকার বরখাস্ত করেই দিয়েছে। আমি আপনার জন্য একজন নতুন ভালো বিদূষক নিয়ে এসেছি, আপনার মন আরো প্রফুল্ল হবে। গোপাল, এদিকে এসো, এদিকে। মন্ত্রী, কৃষ্ণচন্দ্র আর গোপাল আমাকে সব বলেছে। তোমার শয়তানি মুর্শিদাবাদ অব্দি সবাই জেনে গেছে। আমার মন্ত্রী হলে তোমাকে আজকেই গর্দান নিতাম, কিন্তু তুমি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, কৃষ্ণচন্দ্রই তোমার বিচার করুক। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ছি মন্ত্রী, তুমি শেষে দুটো ছেঁচড়াকে দিয়ে গোপালকে জব্দ করতে পাঠালে। কি বুঝছো গোপাল? আসলে আমি কাল এত খেয়েছি যে এখনো তার ঘোর কাটেনি। মন্ত্রীকেও কিছু খাওয়ানো উচিত, তাই নয় কি মহারাজ? ওকে বরং হাঁড়ি হাঁড়ি ঘোল খাওয়ানো হোক। যথার্থ বলেছেন নবাব সাহেব, আপনার জুড়ি মেলা ভার। আর তুমি হলে সেই ভাঁড় যার জুড়ি মেলে না। হ্যাঁ, আজ কি মহারাজ খুব চিন্তায় আছেন? রানী, আসলে দেখো, আমি তো সারা জীবন সৎ পথে রাজত্ব করে গেছি, কিন্তু আমার রাজ্যের প্রজারা কি সৎ? তারা কি সৎ পথে জীবনযাপন করছে তা জানার কোনো উপায় নেই আমার। রাজা হয়ে রাজ্যের সব কথা জেনে রাখা ভালো, কিন্তু প্রজাদের সততা অসততার খবর রাখা যে অসাধ্য কাজ মহারাজ। জানি জানি, কিন্তু তা না জানা পর্যন্ত যে আমার মনটা যে শান্তি পাবে না। আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। তা ঠিক বলেছ বটে। ঠিক আছে, গোপালকে তাহলে বলে দেখি। এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি বলবো। ভুলে যাওয়ার লোক তোদের দাদু নয়, মনে হয় তোদের জন্যই রেখে গেছে রে। তোরা খেলনা কিনবি বলেছিলি তাই। না দিদা, দাদুকে না বলে নেব না। এই মোহর তো দাদুর, দাদু দিয়ে দিলে তবে নেব। তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসুক, দেখি কি বলে। হ্যাঁ, সেটাই ভালো। মহারাজ, সত্যি যদি কে সৎ আর কে অসৎ জানতে চান, তবে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল? এক কাজ করা যেতে পারে, প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে আটকে দিয়ে আসতে হবে। তার সঙ্গে লেখা থাকবে মোহরের মালিক মহারাজ। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদি চুরিও যায় তার সংখ্যা হবে খুব কম, মহারাজের লোকসান খুব বেশি হবে না। বাহ বাহ বাহ, চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? 1,00,000 মোহর মহারাজ। একের পর কটা শূন্য থাকলে 1,00,000 হয়? এটা কি এমন কঠিন কাজ? এইসব কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিও, কেমন? না মহারাজ, ওই 1,00,000 মোহর তো আমাকেই লাগাতে হবে নাকি? এখন ঘুমলে চলবে? দেখেছো কাণ্ডটা? একটা মোহর মাটিতে ফেলে রেখে উনি গেছেন মহারাজকে জ্ঞান দিতে, আর আমি চাইলেই কত রকমের বাহানা বলে কিনা আমি কি মোহরের গাছ যে ধারা দিলেই তোমার হাতে এসে পড়বে। আরে আমার হাতে পড়লে তবুও থাকতো, এখন এই বটা ঘটা লুটে পুটে খাচ্ছে, সেদিকে খেয়াল আছে। এই মোহর ফেরত তো দেবই না, উল্টে এমন একটা নাকছাবি বানাবো না, ঘাটের অন্য বউয়েরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। দেখি ভগবানের কত সাধ্য এই মোহর উদ্ধার করে। হ্যাঁ, তা গোপাল, তুমি বলো কটা মোহর লাগবে?
এই ধরুন 25,000-এর মতো। মাত্র 25,000? গোপাল কিছুই জানে না মহারাজ, আমার হিসেবে 1 লক্ষের চাইতেও বেশি হবে। হ্যাঁ, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম ভগবান, এখনো কথা বলছো। তা গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। আগে এই কাজটা আপনি ভগবানকে দিয়ে দিতে পারেন মহারাজ, আমি অত ভালো অঙ্ক জানি না। এই কাজের দায়িত্ব আমি ভগবানের ওপরই ন্যস্ত করলাম। আপনি কি দয়ালু মহারাজ, কিভাবে আমাকে ব্যস্ত করলেন, মানে মনের মতন একটা কাজ পাওয়া গেছে। তবে কবে থেকে কাজ শুরু হবে ভগবান? যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই নামবো। না 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 না, এত তাড়াতাড়ি শুরু করবেন না মহারাজ, একটু সবুর করুন। সবাই গোপাল সবচাইতে দেরি করে আসে, এদিকে শুভ কাজে দেরি করানো ওর চালাকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাহ, বুদ্ধিটা তো আমিই দিলাম। তুমি তো স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাচ্ছিলে, তার চাইতে কম সময়ে তো কাজটা হয়ে যাবে। গোপাল যা বলেছে তা ঠিকই বলেছে। জানো দাদু, আজ তুমি একটা মোহর ভুল করে রেখে গেছিলে। না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্যই রেখে গেছিলাম, কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমি সেই কথাটাই ওকে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু পুটি কিছুতেই নিল না। বললো দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো যে মোহর আমাদেরই? তোরা ঠিক কাজই করেছিস রে, সব সময় তাই করবি, তাহলেই সারা জীবন সৎ থাকতে পারবি। তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি? একটা মোহর পাচ্ছি না, তুমি কোথাও রেখেছো? তুমি মোহরের খবর কোনোদিনও জানিয়েছো আমাকে যে এখন আমার কাছে খোঁজ নিচ্ছ? বাবা, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করব না তো কাকে করব? কেন? তোমার বটা আর ঘরটাকে? আরে দাঁড়াও দাঁড়াও, আজ যা কাজ পেয়েছি না তা যদি সফল হয়, তোমায় একটা কেন একবারে 100টা মণিহার গড়িয়ে দেব। হ্যাঁ, উমা, তাই নাকি? কি ভালো গো তুমি। বড়দের মেয়ের বিয়ে, ওকে একটা সোনার মল বানিয়ে দেব। আর এই নাও তোমার মোহর। এত ভুলো মন তোমার। আমি তো জানতাম তুমি রেখেছো, আমার সঙ্গে মজা করছিলে। এত রাতে আপনাকে বিরক্ত করতে খুব খারাপ লাগছে মহারাজ। এত রাতে যখন এসেছো তখন নিশ্চয়ই খুব জরুরি কথা। না না না, বল বল। আগে এই কাজে একটা বিপদ আছে মহারাজ, ওই ওই চুরি বাটপাড়ির। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। তা এখন উপায়? আমি তো হুকুম দিয়েই দিয়েছি। হ্যাঁ, কাজ তো হবেই, তবে মোহরগুলি লোহার বানানো হোক। লোহার মোহরের উপর যদি সোনার রং করে দেওয়া যায় তাহলে লোকসান কম হবে। যারা ফেরত দিল তাদের সৎ বলে আপনি চিনতে পারবেন, আর যারা দিল না তাতে আমাদের বোঝা হয়ে যাবে যে কত লোক অসৎ। এর জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারোর ওপর ভরসা রাখতে পারি না। সে আপনার অতি বিনয় মহারাজ, ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি মহারাজ। কিন্তু ভগবানের ওপর নজর রাখবে, ঠিক আছে? যথা আজ্ঞা মহারাজ। নকল মোহর তৈরি হয়ে গেলেই আমাকে রাজসভার বাইরে ডেকে নেবেন। ঠিক আছে ঠিক আছে। এখন থেকে তোদের আর চুরি করে খেতে হবে না, পায়ের উপরে পা তুলে রাজার হালে থাকবি। হ্যাঁ, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে? সুযোগ কি রে, ধর সোনার মোহর ঘরে চলে এসেছে। হ্যাঁ, কোথায় কোথায় দেখি? আরে এখনো আসেনি, আসবে। তোরা আমার কাজ করে দিলে 1 বস্তা তোদের। হ্যাঁ, আগে আমি নেব। সামনে মাসে বড়দের মেয়ের বিয়ে, মণিহার দিয়ে না একেবারে সবাইকে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমিও কি আমার জন্য একটা সাতমলি হার বানাবো না? ওগো বলো না। মন্ত্রী মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গয়না বানান না। কে বারণ করেছে? আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারিসনি। এবার কাজের কথায় আয়। হ্যাঁ হ্যাঁ, আগে কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। কাজ কিছুই না, ওই মহারাজ রাজ্যের সব প্রজার বাড়িতে একটা করে সোনার মোহর ওই দেওয়ালে লাগিয়ে দিতে বলেছেন। তার সঙ্গে থাকবে একটা চিরকুট। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট লাগিয়ে দেওয়া।
পারবি তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কত বাড়িতে লাগাতে হবে? 25,000 মোহর পাবো, 25,000 বাড়িতে লাগাতে হবে, কিন্তু আমরা লাগাবো 20,000 বাড়িতে, বাকি 5,000 আমাদের। রে কেমন জাল পেতেছি, হ্যাঁ? কিন্তু এক রাতে কাজ সারতে হবে কিন্তু, হ্যাঁ। সে আমি লোক জোগাড় করে নেব। তোমায় এই 25,000 মোহর আমি দিলাম, বস্তা তোমার বাড়ি পৌঁছে যাবে। আর আজ রাত থেকেই কিন্তু কাজ শুরু হওয়া চাই। তা তোমার লোকজন সব তৈরি তো? আজ যে কাজের দায়িত্ব আমায় দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মহারাজ। কে সৎ আর কে অসৎ প্রমাণ হয়ে যাবে কালকের মধ্যেই। যথার্থই বলেছো ভগবান, আজ থেকে শুরু হবে ভগবান বনাম ভগবানের খেলা। ভগবান, তুমি জয়ী হয়ে এসো, মহারাজ তাই চান। কথা যখন দিয়েছি মহারাজ, তখন চৌর্যবৃত্তি দিয়েই করব। চৌর্যবৃত্তি মানে? মহারাজ, ও যা বলতে চেয়েছে সেটা হলো শৌর্যবৃত্তি, ঠিক কি না ভগবান? হ্যাঁ, আমি তো তাই বলতে চেয়েছিলাম, আপনি বোধহয় ভুল শুনেছেন মহারাজ। শোন, আমি সবাইকে সমান ভাগে 20,000 মোহর ভাগ করে দিলাম। তোরা এক একজন এক এক জায়গায় যা, তাহলে কাজটা সহজ হবে। প্রত্যেক বাড়ির বেড়ায় দড়ি ঝুলিয়ে মোহর আর চিরকুট রেখে আসবি, বুঝলি? শোন ঘটা, তুই যাবি পশ্চিম দিকে, আমি যাব পূব দিকে, আর তোরা দুজন যাবি উত্তর আর দক্ষিণে। ব্যাস, কাজ হয়ে যাবে। আমাদের কাজ হয়ে গেছে, এবার মোহর ছাড়ুন। আমি কি করে জানবো? বটার ঘটাকে সব বুঝিয়ে দিয়েছি। মোহর গেরাসনি তো? আমরা কিন্তু ওই গেঁড়াই না, হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। আমরা চুরি করি, হ্যাঁ, আমরা চুরি করি, কিন্তু ওই গেঁড়াই না। আর আমাদের পাওনা ওই ওস্তাদের কাছ থেকে ঠিক বুঝে নেব, হ্যাঁ, কিন্তু গেঁড়াবো না। কিরে, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ওস্তাদ, একেবারে ছবির মতো হয়েছে, একটা বাড়িও বাদ দিইনি। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয়। আরে আমি পেলে তবে তো দেব। কি মন্ত্রী মশাই, এবার মোহর ছাড়ুন। হ্যাঁ, এত তাড়া দিচ্ছিস কেন? আগে বাড়ি যাই, তারপর তো দেবো। এখনো তো মোহর নিয়ে এলো না। বটা ঘটা ঝেড়ে দেয়নি তো? এই মোহর না পেলে আমার গয়নার কি হবে? বড়দির মেয়েকেই বা কি দেব? যা কামিয়েছি না বউ, তুমি বলো। এবার তো প্রমাণ করে দিলাম যে ভগবান যা বলে তাই করে। এই নাও তোমার 5,000 সোনার মোহর, নিজের চোখেই দেখলে তো, আর কোনো চিন্তা নেই আমাদের। তার আগে আমাদের পাওনাটা যদি মিটিয়ে দেন তো ভালো হয়। আরে বাবা, মোহর কি পালিয়ে যাচ্ছে? সকাল হতে দে, তারপর তো ভাগ বাটোয়ারা। এখন যা 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 যা, কাল রাজসভা থেকে ফিরে আসার পরে ভাগ দেব। যা যা। এই বস্তাটা কোথাও লুকিয়ে রাখো, যেন কেউ খুঁজে না পায়। তুমি কি ভালো গো, এমন জায়গায় লুকিয়ে রাখবো আমি ছাড়া কেউ খুঁজেই পাবে না। কি খবর ভগবান? কাজ ঠিকঠাক হয়েছে তো? ঠিক মানে একদম বেঠিক করে দিয়েছি। সব বাড়িতে মোহর পৌঁছে গেছে, সঙ্গে চিরকুট। হ্যাঁ, তোমার বেঠিক কাজের ফল বোধহয় ফলতে চলেছে। ওই দেখুন, কত লোক রাজসভার বাইরে অপেক্ষা করছে।
মনে হয় মোহর ফেরত দিতে এসেছে মহারাজ। গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো, কত লোক মোহর ফেরত দিল আর কতজন দিল না। মহারাজ, এই কাজটা তো আমাকে দিতে পারতেন। গোপাল অঙ্কের কি বোঝে? তুমি কি 25,000-এ কটা শূন্য থাকে তা বার করতে পারবে? গোপাল পারবে। আগে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত সাফাই হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমায় অপমান করলো, বলে কিনা হাত সাফাই হয়েছে। আমি 20,000 থুড়ি মানে এই রে অঙ্ক ঘেঁটে গেল। কত যেন? হ্যাঁ, মনে পড়েছে, 25,000 মোহর 25,000 বাড়িতে দিয়ে এসেছি। হ্যাঁ, এই নগরে বাড়ির সংখ্যা 20,000, আমি একটু বাড়িয়ে বলেছিলাম। যাকে কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ। আমরা মহারাজের মোহর ফিরিয়ে দিতে এসেছি। মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এই রাজ্যের কারা সৎ আর কারা অসৎ। তোমরা সেই ইচ্ছে পূর্ণ করলে। যে ধনের মালিক মহারাজ তা আমরা নেব কেন? তিনি তো আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। ঠিক কথা। একটা মোহর নিয়ে কি আমাদের সব চাহিদা মিটে যাবে? যা দরকার তা তো ওই মহারাজের কাছ থেকেই পাচ্ছি। ধন্য ধন্য তোমাদের সততা। মহারাজ যে কি খুশি হবেন তা ভাবা যায় না। কি গোপাল, কত মোহর ফেরত এলো? হিসেব করে রাতে জানাবো মহারাজ। মনে হয় পুরোটাই ফিরে এসেছে। আমি জানতাম পুরো 20 পাবে, পুরো 25ই ফিরে আসবে। নে নে, কত মোহর নিবি নে। শোন, ভগবান এক কথার মানুষ, যা বলেছে তার নড়চড় হবে না। হ্যাঁ, নে মানে আমারটা আমি আগে নেব, তারপর বটা ঘটা। এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যে কি ছক কষছে তা তো ঠিক বুঝতে পারছি না। এই 5,000 মোহর কম ফিরেছে মহারাজের কাছে, বাকি সবটাই এসেছে। এই বটা ঘটা, তোরা সব মোহর বাড়িতে লুকিয়ে রাখবি, বুঝেছিস? যা 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 যা। হ্যাঁ, বুঝেছি। সবই যে যুধিষ্ঠিরের মতন মোহর ফেরত দেবে তা তো জানতাম না। যাই, নিয়ে যাই। এই ঘটা, বস্তায় হাত লাগা। মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল। তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত। আমার প্রস্তাব হলো, যার ঘরে যত মোহর আছে তারা যদি তা মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর দেওয়া হবে। এই মর্মে একটা ঘোষণা করে দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, তাই হোক। সবাই পুরস্কার পাক, সততার স্বীকৃতি এভাবেই দেওয়া যেতে পারে। তাহলে একটা ঘোষণা করে দেওয়া যাক। ঘোষণা শুনেছিস? যার কাছে যত মোহর আছে তা নিয়ে গেলেই মহারাজ দ্বিগুণ করে দেবে। সততার পুরস্কার দেওয়া হবে, বুঝলি? আমরাও কি কিছু কম সৎ নাকি? পুরোটাই তো ট্যাকে ভরতে পারতাম। কই, তা তো করিনি, মাত্র 5,000 ঝেড়েছি। এই সততার কোনো মূল্য নেই? যা যা যা, তাড়াতাড়ি যা। গোপাল আবার কি বুদ্ধি দেবে, পুরোটাই কেঁচে যাবে। যা 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 যা। জয় মহারাজের জয়। মহারাজ শান্তিতে আরো 100 বছর আমাদের মাথার উপরে থাকুন। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমাদের সূর্যচন্দ্র।
এই নাও আমাদের মোহর। আমরা দুজন মিলে এই মোহর জমিয়েছিলাম, এবারে দ্বিগুণ দাও। কত দিলে? আমরা দুজনে মিলে ওই মোট 5,000 দিলাম, একেবারে খাঁটি সোনার মোহর। তা বাবারা, তোমরা একটু দাঁড়াও, এত মোহর তো আর এখানে গোনা যায় না, তাই একটু ভিতরে নিয়ে যাই। পুরো 5,000ই ফিরে এসেছে মহারাজ। কি করে বুঝলে এই মোহর আমারই? দেখাচ্ছি। এই দেখুন, নখ দিয়ে ঘষলেই লোহা বেরিয়ে পড়ছে। এবার বুঝলেন তো কেন আপনাকে লোহার মোহরের ওপর সোনার রং করতে বলেছিলাম? আমার খুবই ইয়ে পেয়েছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ অনুমতি দেবেন না? আর খুব পেলে এখানেই করে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো গোপাল? আর হ্যাঁ, যারা এই মোহর নিয়ে এসেছে তাদেরকে ধরে আনা হোক। শুধু 5 নয় রে, 1 লাফে বেড়ে 10-এ পৌঁছাবো, ভাবতে পারিস? হ্যাঁ, ভগবানের কিন্তু বুদ্ধি আছে রে। তোমাদের ভিতরে আসতে মহারাজ আদেশ করেছেন। একেবারে নগদ কারবার। এই সোনার রং করা মোহর তোমরা কার কাছ থেকে পেয়েছো? সোনার রং? তা কি করে সম্ভব? ভগবান যে এত শয়তান তা তো আগে জানতাম না। মহারাজ, মহারাজ, এরা গোপালের লোক, আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ। আমি গুনে গুনে 25,000 মোহর নিয়েছিলাম, 20,000 মানে 25,000ই লাগিয়েছি। এই নকল মোহর কোত্থেকে এলো তো বুঝতেই পারছি না মহারাজ। আমার দেওয়া সব মোহরই নকল ছিল। কেন জানো? তোমার মতো লোভী মন্ত্রী যে রাজ্যে থাকে সেই রাজাকে সব সময় বুদ্ধি খাটিয়ে তাদের সততার প্রমাণ নিতে হয়। গোপাল, এই 3 জনের শাস্তি কি হতে পারে? আগে একটা শাস্তি ওদের পক্ষে খুব ভালো হয় মহারাজ। 25,000 মোহরের ওপর থেকে সোনার রং নখ দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। আপনার পাল্লায় পড়ে আমার সব আঙুলগুলো এবার খসে যাবে মনে হচ্ছে। ঘাবড়াস না পটা, পরের বুদ্ধিটা এখনই বার করে ফেলেছি। তোরা আমার সঙ্গে থাকলে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। হ্যাঁ, এই যে বলি, আজ তো রাজসভায় ছুটি। একটু পরেই তো খেয়ে দে নাক ডাকিয়ে ঘুমোবে। তোমার মতো অলস লোক বাবা জীবনে দেখিনি। একটু আরাম করছি, তাও তোমার সহ্য হচ্ছে না? কি কুক্ষণে যে বিয়ে করেছিলাম কে জানে। সে কথা তুমি বলবে কি? বলবো তো আমি। এতদিন ধরে রেধে বেড়ে খাওয়ালাম, তার এই উত্তর? এই পুটে, আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে দে তো, আমি বাপের বাড়ি চললাম। হ্যাঁ, তোরা এই বুড়োটাকে নিয়ে থাক, একটু খেতে পড়তে দিস, না হলে তো না খেতে বে মরবে। হ্যাঁ, তুমি না দিদা দাদুকে বড্ড বকো। কি এমন বলেছি? বললাম পেছনের জমিতে সবজি চাষ করতে, তাতে যা কথা শুনিয়ে দিল, বাপরে! আমি আর কিছু বলবো না বাবা। দাদু চলো তো জমিটা পরিষ্কার করে দেখি চাষ করা যায় নাকি। আরে তোরা গিয়ে কি করবি? সবাই তো পুঁচকে ছেলে মেয়ে। আমার কোদালটা নিয়ে আয় তো, দেখি চাষ করতে পারি কিনা। এই গুলটে, কোদালটা নিয়ে আয় তো। আনছি, তবে দাদুর সঙ্গে আমিও যাব। ঠিক আছে ঠিক আছে, তোরাও যাবি। কি করে চাষ করতে হয় শিখ। গিন্নি ঠিকই বলেছে রে, একদম জঙ্গল হয়ে আছে। ঠিকমতো চাষ করলে ভালো সবজি খেতে পারবো। দে দে দে, আমায় কোদালটা দে তো, কাজ শুরু করি। তোরা বরং তাকিয়ে দেখ কিভাবে কোদাল চালাতে হয়।
দাদু লাগলো নাকি? না না আমার লাগেনি, কিন্তু কিসে যেন কোদালটা ঠং করে লাগলো, মনে হচ্ছে লোহার কোনো পাত্রে লাগলো। লোহার পাত্রে? সে কি গো, গুপ্তধন নয় তো? গুপ্তধন? তাহলে তো দেখতে হয়। আরে না না, গুপ্তধন কোথা থেকে আসবে? বোধহয় কোনো পুরনো লোহায় টক্কর খেলো। না দাদু, আর একটু ভালো করে দেখা উচিত, যদি গুপ্তধন পাওয়া যায়। উজির, সাম্রাজ্যের সবকিছু ঠিকঠাক চলছে তো? জি নবাব, প্রজাদের সব কিছুই কুশল, কিন্তু বাইরের শত্রুদের ব্যাপারটা একটু খবর রাখতে হবে। আরে বেগম সাহেবা, তুমি প্রকাশ্য দরবারে? জাহাপনা, আমি অনেকবার আপনাকে ডাক পাঠিয়েছিলাম, আপনি আসেননি, তাই নিজে চলে এলাম জাহাপনা। রাজকার্যে ব্যস্ত ছিলাম বেগম। জানি জানি জানি, আপনি রাজকার্য নিয়েই ব্যস্ত থাকুন জাহাপনা, কিন্তু ভালো করে শুনুন, আমি বাপের বাড়ি চলে যাব। উজিরকে বলুন আমার যাওয়ার ব্যবস্থা করতে। আপনার যাবার কোনো অসুবিধে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। জাহাপনা, আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার নিশ্চয়ই একটা সম্মান আছে, তাই আমি চাই আমার পালকি হবে মণি মাণিক্য দিয়ে সাজানো। পারবেন তো উজির সাহেব? কেন পারবে না? শোনো উজির, আমার রত্ন ভান্ডারে যত দামি রত্ন আছে তাই দিয়ে বেগমের পালকি সাজিয়ে দাও। বেগমের বাড়িতে যেন তার কোনো অসম্মান না হয়। এত রত্ন তো আমাদের নেই, তবে দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। আরে এটা একটা সিন্দুক দেখা যাচ্ছে রে। দেখি দেখি, আরে আরে সত্যি এটা একটা সিন্দুক মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাদু, আমি লোক ডেকে আনছি, নইলে যা ভারী তোলা যাবে না। যা যা, কিন্তু খুব বেশি লোককে ডাকবি না, মাত্র কয়েকজনকে। আমি ধরবো দাদু। না না পারবি না, খুব ভারী, তার চেয়ে তুই দিদাকে আসতে বল। উজির, তুমি তো ব্যবস্থা হয়ে যাবে বললে, কিন্তু কিভাবে হবে? একটা পালকি রত্ন দিয়ে সাজিয়ে দেওয়া কি চারটিখানি কথা? মাথায় একটা বুদ্ধি এসেছে জাহাপানা। আর ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো, আমি বেগমকে কথা দিয়ে ফেলেছি। জাহাপানা, কৃষ্ণনগরের মহারাজকে বললে কেমন হয়? কেন, মহারাজ কি করবে? কেন, পালকি সাজিয়ে দেবে, তার কি রত্ন কম আছে? বাহ, ঠিক বুদ্ধি বার করেছো তো। তাহলে মহারাজকে অনুরোধটা জানিয়ে দিই, কি বলো? আর দেরি করা ঠিক হবে না, কাল সকালেই খবর পাঠাই। নিশ্চয়ই নিশ্চয়ই, কাল সকালেই। দিদা দিদা, দারুণ খবর, জমির খুঁড়তে গিয়ে দাদু গুপ্তধন পেয়েছে। কি বলছিস রে? গুপ্তধন? তুই নিজের চোখে দেখেছিস? না, তবে একটা সিন্ধুক পাওয়া গেছে, বেশ ভারী। ও, তুই নিজের চোখে দেখিসনি? তাহলে বুঝেছি ওতে কিচ্ছু নেই, আছে কোন আদিকালের কাপড় চোপড়। দিদা চলোই না, দাদু পেতেও তো পারে, গিয়ে দেখে আসলে ক্ষতি কি? এ ব্যাপার গোপাল, তুমি নাকি গুপ্তধন পেয়েছো, তা তোমার ভাগ্য চিরকালে খুব ভালো। আরে গুপ্তধন পাওয়া কি সবার ভাগ্যে থাকে? গোপাল ভাই, তুমি সব একা নিয়ে নিও না, আমরা সাহায্য করতে এসেছি, কিছু ভাগ আমাদেরও দিও। আরে না না, একটা সিন্ধুকে আমার কোদাল ঠক্কর খেয়েছে, এখনো খুলেই দেখিনি, হতে পারে হয়তো দেখবো একটা আস্ত কঙ্কাল বেরিয়ে এলো, তখন তো কাছা খুলে সবাই দৌড়বে। না না, তুমি গুপ্তধনই পেয়েছো। আশা বুদ্ধি বার করেছো উজির, এই না হলে উজিরের বুদ্ধি। আর দেরি করা ঠিক হবে না, দূত পাঠাতে হবে আজকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও পাঠাও। কৃষ্ণচন্দ্র ভয়ে এই প্রস্তাব মেনে নেবে, নইলে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না, খাজনাও বাড়িয়ে দেবো। দেখি না করে কোথায় যায়। ঠিক বলেছেন জাহাপানা, এবারে মাছের তেলে মাছ ভাজবো। কই কই, দেখি দেখি, গুপ্তধন একবার দেখি। তা কি করে দেখবে দিদা, এখনো তো সিন্ধুক তোলাই হয়নি। ও তাই বল, কোনো পাওয়া যায়নি? আমি ভাবলাম এসে দেখবো এই মণি মুক্ত চারদিক কালো হয়ে গেছে। হবে হবে, একটু দাঁড়াও, দেখতে পাবে। আমার এত সময় নেই রে। হ্যাঁ,
ওই সিন্ধুকের মধ্যে কিছু বস্তা পচা পোশাক আশাক পাবি, তার বেশি কিছু নয়। আমি চললাম। আরে আরে ও জগা বাবা, একটু ধর না বাবা, সিন্ধুকের ভার দেখেছিস তো? এই জগা, এই তপা, এই একটু ধর ধর ধর, একটু ধর। জীবনে এই প্রথম তো গুপ্তধন দেখবি, একটু পরিশ্রম কর বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর কর। দেখ দেখ, কত বলিমুক্ত, এত রত্ন আগে দেখেছিস? না, গল্পে শুনেছি, এই প্রথম চোখে দেখলাম। কি মজা, কি মজা! দাদু গুপ্তধন পেয়েছে, কি মজা, কি মজা! আহা, আনন্দ করার কিছু নেই। এই ধনরত্নের মালিক আমি নই, আমি এর একটা কণাও নেব না। এই ধনের মালিক হলো মহারাজ, রাজ্যটা তার, আমি কে নেবার? বাহ গোপাল, এত পরিশ্রম করলাম, কিছুই পাবো না? হ্যাঁ, সেটা তোমাদের প্রাপ্য। আমি তোমাদের তিনজনকে একটা করে রত্ন দিলাম, বাকিটা মহারাজ, বুঝলে? এই শুনেছেন মহারাজ, এদিকে তো আপনার পেয়ারের গোপাল গুপ্তধন পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল গুপ্তধন পেয়েছে? বাবা বাবা, এ তো ভালো কথা। এতদিনে ওর মতো বুদ্ধিমানের কপাল খুলল। না মহারাজ, গোপাল কোনো গুপ্তধন পায়নি, পেয়েছেন আপনি। এই গুপ্তধনের উপর আমার কোনো অধিকার নেই, এ আমার রোজগারের ধন নয়। কেন আমি নিতে যাব? দেশের যা কিছু সম্পত্তি তার সমস্তটাই তো মহারাজ। এই ধনরত্ন যদি রাজ্যের প্রজাদের কাজে লাগে, সেটাই হবে আমার পাওনা মহারাজ। এই নিন মহারাজ, জমি খুঁড়ে পাওয়া ধনরত্ন আপনার চরণে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের গোপাল। হ্যাঁ, ওর মতো বড় মনের লোক সারা রাজ্যে বোধহয় আর পাওয়া যাবে না। সত্যি গোপালের কোনো তুলনা নেই। তুমি সবার আদর্শ হতে পারো। হ্যাঁ, দেশের সব মন্ত্রীদের গোপালের কাছে শেখা উচিত কিভাবে দেশকে ভালোবাসতে হয়। মহারাজ, আশীর্বাদ করুন যেন এভাবেই দেশের সেবা করে যেতে পারি। গোপাল তো দাতা সেজে মহারাজের সব চাইতে প্রিয় পাত্র হয়ে উঠেছে, তাই না মন্ত্রী মশাই? এবার গোপালের দেওয়া গুপ্তধন হাফিস করে দিতে হবে। পারবি তো? হ্যাঁ, আরে ওটা তো রাজকোষাগারে, চুরি করব কি করে? হ্যাঁ, সেটা আমার উপর ছেড়ে দে। ছোটবেলা থেকে এই বিদ্যায় হাত পাকিয়েছি, আমায় কে আটকায় দেখি। হ্যাঁ, এখন যা, বুদ্ধি খরচ কর, যা যা যা, বুদ্ধি খরচ কর। মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত? নবাব হঠাৎ করে তোমায় পাঠালো, কোনো খারাপ খবর নেই তো? না না মহারাজ, তেমন কোনো খারাপ খবর নেই, তবে তিনি আপনাকে একটা অনুরোধ করেছেন। নবাব আমাকে অনুরোধ করেছেন? তা সেটা কি? আগে কি হয়েছে, বেগম সাহেবা যাবেন বাপের বাড়ি, তার জন্য একটা মণিমাণিক্য খচিত পালকি দরকার। নবাবের কাছে এরকম পালকি নেই, তাই আপনি যদি এরকম বহুমূল্য পালকি বেগমের জন্য বানিয়ে দেন, তো উনি খুব খুশি হবেন। হ্যাঁ, মণি মাণিক্য রত্ন দিয়ে পালকি বানিয়ে দিতে হবে? এইটা তো খুব কঠিন কাজ হবে। এত ভাবনা করছেন কেন মহারাজ? গোপাল যে গুপ্তধন আপনাকে দিয়েছে তার তো সবটাই বহুমূল্য, সেই রত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। তা কি করে হবে ভগবান? আরে সেই রত্ন তো আমি এখনো গ্রহণই করিনি। মহারাজ, আপনি যদি তা গ্রহণ না করেন তো আমাকে সেই গুপ্তধন আবার ওইখানে পুঁতে দিয়ে আসতে হবে, আর কেউ তা খুঁড়ে চুরি করে নিয়ে যাবে। সেটা কি ভালো হবে মহারাজ? গোপাল তো ঠিক কথাই বলেছে মহারাজ, এই সম্পত্তি এখন আপনার, সেই মণি মাণিক্য ধনরত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক কথা মহারাজ, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। পালকি আমি বানিয়ে দেবো মহারাজ, আমার ভালো ভালো কারিগর চেনাশোনা আছে। হ্যাঁ, না 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 না, রাজ্যের মন্ত্রীকে আমি পালকি বানানোর কাজে লাগাবো? এটা কি করে হয়? মহারাজ, ছোটবেলা থেকে যে কত পালকি বানিয়েছি তা আপনি জানেন না। আমাদের পালকির ব্যবসা ছিল। হ্যাঁ, ভগবান, তুমি কি আদপেই ছোট ছিলে?
থাকলে এত কাজ তুমি করতে পারতে না। তা মহারাজকে জানিয়ে দাও না, আর কি কি কাজ তুমি ছোটবেলায় করেছো। আমার ছোটবেলা তো আর দেখাতে পারবো না, তাই তোমার অপমান আমি গায়ে মাখলাম না। ঠিক আছে ভগবান, তুমি এমন পালকি তৈরি করে দাও যাতে নবাবের কাছে আমার মান সম্মানটা বজায় থাকে। তাহলে ওই ধনরত্নের সিন্ধুকটা আমাকেই দেওয়া হোক মহারাজ। হ্যাঁ মহারাজ, রত্নের ভান্ডার তবে ভগবানের হাতেই থাকুক। হ্যাঁ, তাই হোক তাই হোক। আপনি তো কামাল করে দিয়েছেন মন্ত্রী মশাই। এবার এগুলো ভাগ বাটোয়ারা করে নি। মামাবাড়ির আবদার পেয়েছিস? হ্যাঁ, পালকিটা কে বানাবে? তুই চুপ কর বটা, এখনো অনেক কাজ বাকি। কি হচ্ছে গিয়ে একবার দেখে আসতে হবে। পালকির কি হাল তা একবার নিজের চোখে না দেখে কেমন জানি লাগছে। না, ভগবানকে বিশ্বাস নেই। শোন, অর্ধেকের বেশি রত্ন আমি সরিয়ে রেখেছি। যা অবশিষ্ট আছে তার সঙ্গে ওই ঝুটা রত্ন দিয়ে পালকিটা বানিয়ে ফেলতে হবে, বুঝলি? ও নিয়ে কোনো চিন্তা করবেন না, পালকি তো তৈরিই আছে। হ্যাঁ, শুধু ওই নকল রত্নগুলি লাগিয়ে দিলেই হবে। তাহলে আর কি, কাজটা রাত থাকতেই শুরু করে দে। সবার সামনে তো এসব কাজ হয় না। এখন রাত হয়ে গেছে, কাল সকালেই মহারাজকেই খবরটা দিতে হবে, নইলে নবাব যদি একবার ধরতে পারেন তবে এই রাজ্যের সমূহ বিপদ। মহারাজ, একটা গুরুতর অপরাধ করেছে আমাদের মন্ত্রী ভগবান। হ্যাঁ, ভগবান অপরাধ করেছে? কি অপরাধ বলো, তাড়াতাড়ি বলো। মহারাজ, রত্ন দিয়ে যে পালকি আমাদের নবাবের কাছে পাঠানোর কথা ছিল তার অর্ধেক আসল রত্ন ভগবান চুরি করে বাড়িতে রেখেছে। ঝুটা রত্ন দিয়ে বানানো হয়েছে নবাবের পালকি। ছি 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 ভগবান, তুমি এই কাজ করতে পারলে? এখন নবাব যদি তা বুঝতে পারে তবে কি হবে তা জানো? গোপালের কথার কোনো প্রমাণ নেই মহারাজ। নিশ্চয়ই আছে, ভগবানের বাড়িতে তল্লাশি নিলেই অর্ধেকের বেশি আসল রত্ন পাওয়া যাবে। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি লোভ সামলাতে পারিনি মহারাজ, লোভ হয়েছিল। পালকিটা এখানে নিয়ে এসো, নিয়ে এসো। আমি নিজের চোখে দেখে তারপর তোমার শাস্তির ব্যবস্থা করছি। মহারাজ, সে পালকি তো মুর্শিদাবাদে চলে গেছে আজ খুব ভোরে। সর্বনাশ হয়ে গেছে গোপাল, এখন এখন উপায়? মহারাজ, গোপাল যখন আছে আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সামলে নেব। একটু যেন কেমন কেমন লাগছে। ঠিক আছে, আমাদের রত্ন বিশারদকে একবার দেখিয়ে নিতে হবে। এই এই কে আছিস? রত্ন বিশারদকে একবার ডাকতো। দেখো তো রত্ন পরীক্ষা করে সব আসল না নকল। এর অধিকাংশই নকল হুজুর, কিছু অবশ্য আসল আছে। বাবা 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 বাবা, খাসা বুদ্ধি বার করেছে তো মহারাজ। ভেবেছে আমি ধরতে পারবো না, তাহলে আমিও বা বাদ যাই কেন? শোনো শোনো রত্ন বিশারদ, একটা কথা তোমায় বলি। যদি আমার কথা শোনো তাহলে তোমারও লাভ আর আমারও, কিন্তু কাজটা খুব গোপনে করতে হবে। তুমি এই আসল রত্নগুলো খুলে নকল রত্ন বসিয়ে দাও, কেউ যাতে জানতে না পারে। সাবধান সাবধান, এই কাজের পুরস্কার পাবে তুমি। আসল রত্নের অর্ধেক তোমার আর অর্ধেক আমার, বুঝলে? দাও 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 দাও। জি হুজুর, আমি কাজ সুযোগ করে দিচ্ছি। জাহাপানা জাহাপানা জাহাপানা, মহারাজ আপনাকে ঠকিয়েছে। আসল রত্ন দিয়ে পালকি না বানিয়ে নকল রত্ন দিয়ে বানিয়েছে জাহাপানা। এর একটা প্রতিকার চাই। কি কৃষ্ণচন্দ্রের এত বড় স্পর্ধা, আমাকে ঠকানো উচিত। এক্ষুনি তাকে আমার দরবারে তলব করো। এর একটা হেস্তনেস্ত আমি দেখতে চাই। জি জাহাপানা। মহারাজ,
নবাব আপনাকে মুর্শিদাবাদে তলব করেছে। কেন কেন আমাকে হঠাৎ তলব কেন? আসলে আপনি যে পালকি পাঠিয়েছেন তার সমস্ত রত্নই নকল। এর জবাব দিতেই আপনাকে একবার নবাবের দরবারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নবাবকে বলো আমি যত দ্রুত সম্ভব পারি আসছি। না মহারাজ, আপনি যাবেন কেন? আমরা থাকতে আমি আর ভগবান যাচ্ছি, ঠিক সামলে নেব। আপনি নিশ্চিন্ত থাকুন। তবে একটা জিনিসে খটকা লাগছে, সব রত্ন নকল হবে কি করে? ভগবান, তুমি তো কিছু রত্ন আসলে দিয়েছিলে। আগে হ্যাঁ, তাই তো দিয়েছিলাম মহারাজ। চুপ রাও, চা করার গোপালই করবে। গোপাল, ও গোপাল, তোমার হাতেই তো আমার মান সম্মান সবকিছু। শোনো ভগবান, তোমার চুরি করা রত্ন সঙ্গে নিয়ে যেতে হবে, বুঝলে? হ্যাঁ গোপাল, নিশ্চয় নিয়ে যাব, নিশ্চয় নিয়ে যাব। ছি 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 ছি, তোমাদের মহারাজ আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমি খুব অপমানিত বোধ করছি। জাহাপনা, এই রত্ন যে সে জিনিস নয়, অসৎ লোকের হাতে পড়লে কাজ হয়ে যায়। যেমন আমাদের এক মন্ত্রী খুবই অসৎ, তার হাতে পড়েই এই দামি রত্নগুলি কাজ হয়ে গেছে। সে অর্ধেক রত্ন দিয়েছিল, কিন্তু বাকি রত্নগুলি তো ঠিকই ছিল, সেগুলি কি করে কাজ হয়ে গেল? তাহলে তো মুশকিল, এর সমাধান কি? আচ্ছা নবাব বাহাদুর, এই পালকি এখানে আসার সময় কে আগে হাত দিয়েছিল? হ্যাঁ, আমি হাত দিয়েছিলাম। জাহাপনা, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। উজিরের হাত লেগেই আসল রত্নগুলি কাজ হয়ে গেছে। উজির, গোপাল যা বলছে তা সত্য? হ্যাঁ জাহাপানা, কিন্তু আমি অসৎ, এই কথাটা কি গোপাল প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই পারবো। এক রাত যদি কোনো সৎ লোকের কাছে এই পালকি থাকে, তবে সকালের মধ্যে সব ঝুটা রত্ন আসল হয়ে যাবে। আমি এক রাতের মধ্যেই এই পালকির রত্ন আসল করে দেবো, দিয়ে দেখুন। ঠিক আছে, তোমায় এক রাতের জন্য পালকি দিলাম, কিন্তু যদি মণিমুক্ত আসল না হয়ে যায় তবে তবে তোমায় কঠিন শাস্তি পেতে হবে। গোপাল, গোপাল, তুমি কিন্তু আমাকে অসৎ বলেছো। প্রমাণ না করতে পারলে তোমায় কি করি দেখো। জাহাপনা, পালকি বাইরে আছে, আপনার উজির আর রত্ন বিশারদকে পাঠিয়ে দেখে নিন মণিমাণিক্য আসল না নকল। আরে এর সব কিছুই তো নকল, এটা কি করে হলো? তোমায় দেখাচ্ছি মজা। কাল তাহলে আমাকে মিথ্যে কথা বললে কেন? যাক বাবা, আপনি তো বললেন যে আসলগুলো সরিয়ে নিতে, তাই তো নকল লাগিয়ে দিলাম। ঠিক আছে, আগে পুরো ব্যাপারটা নবাবকে জানাই, তারপর ব্যবস্থা। জাহাপনা, যা ভেবেছিলাম তাই। কোনো একজন অসৎ লোকের হাত লেগেই আসল রত্ন নকল হয়ে গেছে। এখন দেখে আসুন, অর্ধেক রত্ন আসল হয়ে গেছে, বাকিটা পেতে গেলে উজিরকে জিজ্ঞেস করুন ও রত্ন কোথায় রেখেছে। ছি 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 ছি, আমি কৃষ্ণচন্দ্রকে সন্দেহ করে কি লজ্জাতেই না পড়লাম। কৃষ্ণচন্দ্রের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনি অনুমতি করলে পালকি নিয়ে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হই। নিশ্চয়ই নিশ্চয়ই। এত করেও শেষ রক্ষা করতে পারে না। শোনো, সব ভালো যার শেষ ভালো। দেখো গোপাল, একবার ধরা পড়েছি বলে ভেবো না আমার থেকে তুমি বেশি বুদ্ধিমান। ছোটবেলায় আমার যে বুদ্ধি ছিল না, তা তুমি ভাবতেই পারবে না। কম বয়সে জন্মেছিলাম বলে বুদ্ধিটা আর পরে ততটা পাকেনি, বুঝলে কিনা? মহারাজ, আপনার সেরা গুপ্তধনটিকে বাঁচিয়ে নিয়ে এলাম, আপনার মুখ রক্ষা করা গেল। এই যে গোপাল, এবার ভাবো তো, এই ভগবান নামক গুপ্তধনটিকে কি করে লুপ্ত করে দেওয়া যায়? অত বুদ্ধি আমার নেই মহারাজ। ভগবান যদি ভূত হয় তবে আমি ওঝা হতে পারি, কিন্তু ভূত যদি ভগবান হয় তাহলে আমার কিছু করার নেই মহারাজ। মহারাজ,
বলছি নবাব যে হিরেটা পাঠিয়েছেন তা ভারী সুন্দর না? হ্যাঁ, আমার তো রোজ একবার করে দেখতে ইচ্ছে করে। সত্যি বলতে কি আমারও। দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাই। এত অপূর্ব কাজ আমি আগে কখনো দেখিনি। আমি খুব ভাগ্যবান যে এই হিরে নবাব আমাকেই দিয়েছেন। তা একেবারে ঠিক কথা। নবাবের কি দেওয়ার লোকের অভাব আছে? কি হিরে কোথায়? হিরে নেই মানে হিরে কোথায় যাবে? এই সিন্ধুকের চাবি তো তোমার আঁচলে বাঁধা থাকে। দেখো তো আছে কিনা। না নেই। কিন্তু এই শাড়ি তো কাচতে গিয়েছিল, সকালে এক দাসী দিয়ে গেল। কাল যে শাড়ি পরেছিলে তার মধ্যে নেই তো। ওটাও তো কাচতে দিয়ে গেছিল এক দাসী। ওই তো ওখানে আছে, দেখি তো ওটার মধ্যে আছে কিনা। পেলে? না, এটাতেও নেই। তো কে নিয়ে গেছিল সেটা মনে আছে? না মানে ওটা মনে করতে পারছি না। নতুন কেউ হবে, তবে চেহারায় সাধারণ দাসীর মতো নয়, কেমন যেন পুরুষালী চেহারা। মুখটা ঘোমটার তলায় ঢাকা ছিল বলে দেখতে পাইনি। তবে ওই দাসী চোর, এবং যে কোনো পুরুষ দাসী সেজে তোমার শাড়ি নিয়ে গিয়ে চাবি চুরি করে শাড়ি আবার ফেরত দিয়ে গেছে। ছি ছি, আমার ভুলের জন্যই আজ এত বড় ক্ষতি হয়ে গেল। এখন নবাব দেখতে চাইলে কি হবে? তা আমি দেখছি, তোমায় সেটা ভাবতে হবে না। আমি বলি কি, গোপালের সঙ্গে একটু আলোচনা করে নেবেন মহারাজ। ওই পারবে চোরকে খুঁজে বার করতে। বটা ঘটাকে যে কাজে পাঠিয়েছিলে তা হয়েছে? আমার কাজে ভুল হবে? নবাব যে হিরেটা মহারাজকে দিয়েছিল সেটা বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছি, একেবারে রানীমার ঘর থেকে। হ্যাঁ, মা, তাই নাকি? দেখি 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 কোথায় সেই হিরে? এখনো হাতে পাইনি, ওই বটাদের কাছে আছে। একবার হাতে পেলেই নবাবকে গিয়ে বলবো, এই দেখুন আপনার হিরে, খোদ রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। কাকে আপনি উপহার দিয়েছিলেন? হ্যাঁ, যারা রক্ষা করতে পারে না তাদের হাতে কি উপহার মানায়? আর নবাব তোমায় কোলে বসিয়ে দোল খাওয়াবে? কি বুদ্ধি, কি বুদ্ধি! নবাব যখন জিজ্ঞেস করবেন এই হিরে তুমি কোথা থেকে পেলে, তখন কি বলবে? হুজুর, এটা আমি চুরি করে এনেছি। শুলে যাওয়ার কি সুন্দর ব্যবস্থা করে এসেছো গো। কেন বটার ঘটাকে ঝুলিয়ে দেবো? বলবো হুজুর এরা চুরি করেছে, আমি ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। নবাব একবার দয়া করলে কি আর রাজসভায় আসে? এখানে কিছু হবে না বউ, গোপাল আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। হ্যাঁ, যেমন তুমি আমারটা করেছো। এ কি গোপাল, আজ এত দেরি হলো? বাড়িতে নিশ্চয়ই কোনো অশান্তি করে এসেছো। কি করব মহারাজ, গিন্নি যদি আজ তার প্রিয় ডাব্বু হাতাটা হারিয়ে না ফেলতো, তবে সবার আগে আমার মুখটাই আপনি দেখতে পেতেন মহারাজ। আজ তোমার মুখ দেখাটা না খুব একটা শুভ হলো না গোপাল। একদিকে তোমার গিন্নি ডাব্বু হাতা হারিয়েছে, অন্যদিকে তোমার রানীমা নবাবের দেওয়া হিরেটাই খুঁজে পাচ্ছেন না। কি যেন একটা শুনলাম মহারাজ, কিছু চুরি গেছে। তা খবরটা ভগবানকে জানান, দেখি ও কোনো পথ বাতলাতে পারে কিনা। নবাবের দেওয়া উপহার অন্দরমহল থেকে কেউ চুরি করেছে। তুমি জানো সেই হিরেটা কত দামি? আর তার চেয়েও বড় কথা হলো, নবাব যদি জানতে পারে তবে আমার সম্পর্কে তার ধারণাটা কি হবে বলো তো? কি আর করবে, বেশি হলে আক্রমণ করবে। আমরা কি মহারাজ যুদ্ধ করতে ভয় পাই নাকি? নবাব কিছুতেই আমাদের রাজ্য অধিকার করতে পারবে না। হ্যাঁ, তার আগে তুমি চোর পাকড়াও করার ব্যবস্থা করো। মহারাজ
ওই চোর ধরা কোনো ব্যাপারই না। প্রথমে দেখতে হবে যে কে চুরি করলো, তারপর দেখতে হবে যে চুরিটা কেমন করে হলো, আর তারপরে দেখতে হবে চোরের উদ্দেশ্য কি, আর তারপরে দেখতে হবে যে চুরি করে তার কতটা লাভ হলো, আর তারও ও গোপাল, তুমি ভগবানের জীবটা টাকরায় কদের আঠা দিয়ে একটু আটকে দেবে। এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। ভগবানের মুখ বন্ধ না করলে আমি ওর গর্দানটাই এবার কেটে ফেলবো। আগে না মহারাজ, ওর নিশ্চয়ই আরো কিছু বলার আছে। দেখি না একজন মন্ত্রী চোর ধরতে কত দূর বুদ্ধি খরচ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, এত কিছু করতে হবে না, আর তার চেয়েও সহজ পথ আছে। আমার মনে হয় এটা চুরি নয়, চুরি নয়, ওই হারিয়ে গেছে আর কি। হারানো হিরে উদ্ধার করতে হলে প্রথমেই এই প্রাসাদটাকে ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে সেই ভাঙা প্রাসাদ থেকে ওই চকচকে হিরে উদ্ধার করা খুবই সহজ। কেমন? চোর তো তোমাকেই খুঁজে দিতে হবে গোপাল। চিন্তা করবেন না মহারাজ, চোর আমিই ধরব। এই হিরেটা বের কর, ভালো করে দেখি। দেখে কি করবেন, হাতে তো পাবেন না। বড্ড কথা শিখেছিস তো, ব্যবস্থা করলাম আমি, আর সেই হিরে আমাকেই দেখাবি না? আচ্ছা আচ্ছা, তোরাই হিরে নিয়ে কি করবি? মানে বাজারে তো বিক্রি করতে পারবি না। আরে নবাবের হিরে দেখলেই জহরিরা চিনে ফেলবে, তখন তো শুলে চড়া ছাড়া তোদের আর কোনো উপায় দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ তাই তো, হঠাৎ তোর মাথায় কিন্তু এই বুদ্ধিটা আসেনি, এর জন্যই তো মন্ত্রীমশাইকে প্রণাম করতে ইচ্ছে করে। শুধু আমার বুদ্ধিতে চল, দেখবি কোনো বিপদে পড়বি না। তা এবারে বলুন কি করতে হবে? সবার আগে হিরেটা আমার হাতে দে, তারপরে কি করতে হবে সেটা বলে দিই। শোন শোন, এই হিরে নিয়ে আমি কাল সকালেই নবাবের কাছে যাচ্ছি। নবাবকে বলবো যে আমাদের মহারাজ একেবারে অপদার্থ, সারা দিন শুধু গোপাল গোপাল করে এই রাজ্যটাকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে। এই হিরে চুরি হয়ে গিয়েছিল, আমি চোর ধরে তাদের কাছ থেকে এটা উদ্ধার করেছি। নবাব নিশ্চয়ই খুশি হয়ে আমাকে অনেক উপহার দেবে, সেই উপহার আমরা ভাগ করে নেব। কেমন? ভালো বলেছি কিনা বল? হ্যাঁ, কিন্তু নবাব যদি জিজ্ঞাসা করে যে চোরটা কে, তখন কি বলবেন? আমাদের নাম? হ্যাঁ, আরে ভয় পাচ্ছিস কেন? আমরা চোরে চোরে মাস্তুত তো ভাই না, তোদের নাম বলে দিলে আমার চলবে? নবাব জিজ্ঞাসা করলে বলে দেবো যে ধরে রাখতে পারলুম না হুজুর, ইয়ার তাগড়া চেহারা আমার মাটিতে ফেলে হুশ করে পালিয়ে গেল। কেমন? তাহলে এখন আমাদের কি করতে হবে? ইয়ার করবি, চুপ করে বসে থাকবি আমি না ফেরা পর্যন্ত, এটাই তোদের কাজ। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, আমার বউয়ের যে শাড়িটা ওই তোকে পরতে দিয়েছিলাম, সেটা কোথায় রে? এই রে, পালাবার সময় ফেলে এসেছি। তুই কতটা গর্ধব দেখলি তো। এখন আমি বউকে কি বলবো? সারা দিন এমনিতেই গাল পারছে, এবার তো আমার মাথার চুল একেবারে ছিঁড়ে নেবে। তাহলে একবার রাজবাড়িতেই যাই, দেখি দেখি শাড়িটা পাই কিনা। তোর বুদ্ধির ঠেলায় আমার তো পাগল হওয়ার জোগাড় হয়েছে রে। দয়া করে তোদের যা বললাম তাই করে আমায় উদ্ধার কর। গোপাল, এই শাড়িটা দেখো, এটা অন্দরমহল থেকে পাওয়া গেছে। সবাই বলছে এটা তাদের নয়। খুব সম্ভবত এটা হিরে চোরের, কিন্তু চোর শাড়ি ছেড়ে পালাবে কেন? তাহলে তাহলে বুঝেছি, রানী বলছিল বটে যে দাসী তার কাছ থেকে শাড়ি চেয়ে নিয়ে গেছিল, তার মুখ যদিও ঘোমটার আড়ালে ছিল, কিন্তু শরীরের গঠন নাকি অনেকটা পুরুষের মতো। হ্যাঁ, সে পুরুষ, কিন্তু শাড়িটা কার সেটা জানতে আমার গিন্নিকে দেখাতে হবে। আমার শাড়িটা দিন, সময় নষ্ট না করে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, সেটা করো, কিন্তু শাড়ি কার এটা কিভাবে জানা সম্ভব? দেখুন মহারাজ, যে এই চুরি করেছে সে আপনার খুব কাছের মানুষ, রাজবাড়ির সব খবর সে রাখে, নইলে এই চুরি হতে পারে না। আসলে শাড়িটা দেখে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে মহারাজ, কোথায় যেন দেখেছি, কোথায় যেন।
আমার গিন্নি কিন্তু ঠিকঠাক বলতে পারবে। আমি চট করে বাড়ি ঘুরে আসছি। শাড়িটা নিয়ে আগে দেখে নি আমি ভুল ভাবছি না ঠিক ভাবছি। গোপাল, শাড়ির পেছনে এত সময় খরচ না করে আগে চোর ধরার ব্যবস্থাটা করো। তুমি কিন্তু আজকের মধ্যেই ধরে দেবে কথা দিয়েছিলে, কি মনে আছে তো? কথা যখন দিয়েছি মহারাজ, সে কথা আমি রাখবই। শুধু একটা সন্দেহ মোচনের জন্য এই শাড়ি নিয়ে আমায় বাড়ি যেতে দিন। যাও যাও, তাড়াতাড়ি চোরকে ধরার ব্যবস্থা করো। একি তোমার হাতে শাড়ি? ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো! তুমি এখন অন্য মহিলার শাড়ি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? পুরো বয়সে কি ভীমরতিতে ধরলো গো তোমায়? তাও যাত্রার শাড়ি নয়, একেবারে ভগবানের বউয়ের। কি বললে? এই শাড়িটা ভগবানের বউয়ের? তুমি ঠিক বলছো তো? শাড়ি হাতে করে ঘুরে বেড়াচ্ছ আর নেকা সেজে আমাকে প্রশ্ন করছো এই শাড়িটা কার গো? আরে তা নয়, তা নয়। নবাবের দেওয়া হিরে চুরি হয়েছে। যে চুরি করেছে সে এই শাড়ি পরে এসেছিল, আবার যাবার সময় ফেলেও গেছে। তাই তোমাকে জিজ্ঞেস করা এই শাড়িটা তুমি চেনো কিনা। এটা জানার খুব দরকার ছিল যে চোর এই শাড়ি পরে এসেছিল সে নারী না পুরুষ। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। হ্যাঁ, ভগবানের বউয়ের শাড়িটা পরে হিরে চুরি করতে গেছিল। তোমার বুদ্ধির বহর দেখে আমার কান্না পাচ্ছে, কান্না পাচ্ছে। এবার আমার আরে আরে শোনো শোনো শোনো, তোমার মরা কান্না শোনার চাইতে আমার চোর ধরা অনেক বেশি জরুরি, বুঝলে? আমার এখন কি হবে গো? দেখ, লোকটাকে ভালো জানতাম। তোলায় তোলায় যে এত, তা তো জানতাম না। এই শাড়ি কার তা জানা গেছে মহারাজ, কিন্তু যার শাড়ি সে একজন গণ্যমান্য মহিলা মহারাজ। তার শাড়ি চুরি করা হয়েছে। চোর সেই শাড়ি পরে এখানে কাজ নিয়েছিল এবং সেই চোর একজন পুরুষ। এবং কে তা আমি জানি। তুমি যাকে সন্দেহ করছো তাকে তো এখানে নিয়ে আসাই যায়, কিন্তু প্রমাণ করবেটা কি করে? সেটা আমার উপর ছেড়ে দিন মহারাজ। আপনার সামনে তাকে আমি হাতে নাতে ধরব। শুধু আমাকে আজ্ঞা দিন, আমি যা করব তাতে আপনি বাধা দেবেন না। প্রথমেই একটা কাজ করতে হবে। আপনি ঘোষণা করে দিন নবাবের দেওয়া সকল হিরে চুরি হয়ে গেছে। আসল হিরে পাহারা দেবার জন্য দুজন শান্ত্রীর প্রয়োজন। যারা ইচ্ছুক তারা যেন অবিলম্বে রাজসভায় যোগাযোগ করে এবং তা যত তাড়াতাড়ি সম্ভব আজ। নবাব যে হিরে মহারাজকে দিয়েছিলেন তার নকলটা চুরি হয়ে গেছে, কিন্তু আসল হিরে আছে লোহার দেওয়ালের ভিতর। এই দুর্মূল্য হিরে পাহারার জন্যে দুজন শান্ত্রীর প্রয়োজন। যারা এই কাজ পেতে ইচ্ছুক তারা যেন এক্ষুনি রাজসভায় গিয়ে দেখা করে। হায় হায় রে ঘটা, এত কষ্ট করে যে হিরে আমরা চুরি করলাম তার নকল। উফ, ভগবান তো নবাবের কাছে সেই হিরে নিয়ে গেছে। এবারে কি হবে রে? হ্যাঁ, নবাব ভগবানকে কোতল করবে, আর ভগবান গড় গড় করে আমাদের নাম বলে দেবে। ব্যাস, এবারে ওই শুলে চড়তে হবে আমাদের। এক কাজ করি, শুনলি তো, আসল হীরের জন্য দুজন পাহারাদার লাগবে। শিগগিরই চল, রাজবাড়িতে গিয়ে দেখা করি। যদি চাকরিটা পাই তারপর আসলটা আবার চুরি করে ভগবানের হাতে দিয়ে দেব। এখনো নবাবের কাছে পৌঁছাতে পারেনি তো, কি বলিস? হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল।
অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘোষণা হয়ে গেছে, কিন্তু কেউ তো এলো না এখনো। এই এলো বললে একটু অপেক্ষা করুন মহারাজ। মহারাজ, এই দুজনেই নবাবের দেওয়া হিরে চুরি করেছে, এক্ষুনি ওদের গ্রেফতার করুন। আমরা চোর মহারাজ, আমরা ভগবানের লোক। এইভাবে মন্ত্রীর কাছের লোকেদের গ্রেফতার করলে সেটা কি খুব ন্যায্য হবে মহারাজ? সেটা ঠিক কথা গোপাল, তোমাকে তো প্রমাণ করতে হবে যে ওরা চোর। মহারাজ, গোপাল কখনো প্রমাণ ছাড়া কোনো কাজে হাত দেয়নি মহারাজ। আমি এক্ষুনি প্রমাণ করে দেব। আচ্ছা, এই শাড়িটা তোমরা চেনো? কার বলো তো? কেন? এটা তো ভগবানের বউয়ের, আমাকে দিয়েছিল পরতে। তোমাকে দিয়েছিল পরতে? আশ্চর্য ব্যাপার তো। তা এই শাড়ি রাজবাড়িতে এলো কি করে? না মানে আমাকে নয়, আমার বউকে ভগবানের বউ উপহার দিয়েছিল। এই শাড়ি রাজবাড়িতে কে নিয়ে এসেছে? কেন? আমার বউ। তার নাম কি? নাম নাম আচ্ছা, মুশকিলে ফেলে দিলেন তো। নামটা হলো কি জানো মহারাজ, এদের কথাবার্তা খুবই সন্দেহজনক। এরাই যে চোর তা বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। গোপাল, আমি এই রাজ্যের রাজা, কাউকে অভিযুক্ত করার আগে যথেষ্ট প্রমাণ আমার চাই। নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন মহারাজ, কিন্তু তার আগে আমার এক বন্ধুকে সভায় নিয়ে আসার অনুমতি চাইছি মহারাজ। হ্যাঁ, তোমার বন্ধু? তার জন্য আমার অনুমতির কি দরকার? তাকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। আরে গোপাল, তুমি বললে এক বন্ধুকে নিয়ে আসছো, তা নিয়ে এলে তো একটা গাধা। এ আমার অনেক দিনের বন্ধু মহারাজ, চোর ধরতে ওস্তাদ, একেবারে মন্ত্রপুত গর্ধ। আমি একটা পরীক্ষা নেব। এই গাধা অতি উত্তম গোবর দেয়, সেই গোবরে যে হাত ঢোকাবে সে চোর কিনা আমরা বুঝতে পারবো, কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, আমি এই গাধাকে বাইরে নিয়ে গিয়ে গোবর পাড়াই, তারপর এই দুজনকে ডাকবো। এইবার ডাকি। এই কে আছো? মহারাজ আর সঙ্গের দুজনকে আসতে বলো। কি গোপাল, তোমার মন্ত্রপুত গাধা তৈরি তো? হ্যাঁ মহারাজ, তৈরি। যথেষ্ট গোবর পাওয়া গেছে। ওরা যাবে, গোবরে হাত দেবে, তারপর জলের পাত্রে হাত ধুয়ে বাইরে বেরিয়ে আসবে। ব্যাস, চোর আপনার সামনে স্বীকার করবে যে সে চোর। তাহলে তোমরা বুঝে গেলে কি করতে হবে। যাও, এবার যাও, গোবরে হাত ঢুকিয়ে জলে হাতটা ধুয়ে ফেলো। আগে হ্যাঁ মহারাজ। এই গোপাল, তুমি কি করতে চাইছো বলো তো? আরে আমার মাথায় তো কিছু ঢুকছেই না। এতক্ষণ যখন অপেক্ষা করেছেন তখন আরেকটু দাঁড়ান, আমি হাতে নাতে প্রমাণ দেব। এদিকে এসো তোমরা। দেখি তোমাদের হাতটা শুকবো। মহারাজ, এরাই চোর। আমি গোবরে কড়া আতর মিশিয়ে দিয়েছিলাম যাতে গন্ধ পাওয়া যায়। এরা ধরা পড়ার ভয়ে গোবরে হাতে দেয়নি, জলে হাত ধুয়ে চলে এসেছে। হাতে কোনো গন্ধ নেই। শুকে দেখুন, দেখুন। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে মহারাজ? ওদের আমি শুলে দেব। একে তো চুরি,
তার উপর রানীর অন্দরমহলে প্রবেশ করে। আয় আয়, কে আছিস? ওদের কারাগারে নিয়ে যা। এখনো তো আসল চোর ধরা পড়েনি, সে তো ভগবান। তবে আমার অনুমান ও নবাবের কাছে পৌঁছতে পারেনি। এক্ষুনি দ্রুতগামী পাইক পাঠিয়ে ওকে ধরে আনা হোক। ওর কাছেই আছে নবাবের হিরে। আমি তাই পাঠাচ্ছি। গোপাল, তোমার কোনো তুলনাই নেই। মানে কি দিয়ে যে তোমায় পুরস্কৃত করব তা তো বুঝেই উঠতে পারছি না। প্রায় এসে গিয়েছি, আর একটুখানি রাস্তা। নবাবকে হিরে দেখিয়ে মহারাজের সর্বনাশ করে দেবো একেবারে। গোপালকে আমার গোলাম করে রাখবো। দেখি দেখি মহারাজ কি করে তাকে বাঁচায়। ভালোই ভালো হিরে বার করে দাও ভগবান, নইলে আমার হাতে অস্ত্র দেখছো তো, তোমার মুন্ডু কাটতে আমার বেশি সময় লাগবে না। তোমার সব চাল গোপালের বুদ্ধিতে ধরা পড়ে গেছে। ভালোই ভালো হিরে ফেরত দাও, মহারাজের আদেশ, নইলে গ্যাচাং পু। এবারেও হেরে গেলাম। নিশ্চয় নিশ্চয় গোপালের কাছে। না, আমায় আমার রাজ্য ছাড়তেই হবে। এখানে এখানে আর বেশি দিন থাকা যাবে না। তোমায় রাজ্য ছাড়তে হবে না, বাকি জীবন তোমায় এই রাজ্যের কারাগারেই থাকতে হবে। বলি এত বেলা পর্যন্ত নখ ডাকিয়ে ঘুমোলে সংসারটা কে করবে? বলি তোমায় কোন কাজে পাওয়া যায় বলো তো? কুটোটি পর্যন্ত নাড়ানোর নাম নেই, শুধু ঘুম আর রাজসভা, ব্যাস। আমি কি শুধু জীবনটা রান্না করেই কাটিয়ে দেবো? এই দেখো গিন্নি, আমাকে মাথা খাটিয়ে খেতে হয়, আর মাথা ঠান্ডা রাখার একটাই উপায়, ভালো ঘুম আর পেট পুড়ে খাওয়া। ও সব কথা তুমি রাজা মশাইকে বুঝিও, আমাকে নয়। তোমার মাথা ঠান্ডা রাখতে নিজেকে উনুনের আঁচে সেদ্ধ করতে পারবো না। এই আমি বলে রাখছি, ভালো করে শুনে নাও। তুমিও শুনে রাখো গিন্নি, ওই রোজ রান্না করো বলে কিচ্ছুটি বলি না, যা রাধো অমৃত মনে গলায় ঢালি। তার কোথায় ঢালবে গো? তোমার চাহিদা মেটানো আমার পক্ষে সম্ভব নয়। মেটাতে হবে না, মেটাতে হবে না। একটু রান্না করে দাও বলে যদি এত কথা শুনতে হয়, তাহলে আজ থেকে আমি রান্না করে সবাইকে খাওয়াবো। হ্যাঁ, তুমি পটের বিবি হয়ে বসে থাকবে, ব্যাস। এটাই তো বলতে চাইছো? হ্যাঁ, তাই হবে এবং আজ থেকে। এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, পরে আমায় বলতে এসো না। ওগো, মাছের ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করে রাঁধে তা ভুলে গেছি। একটু রেঁধে দাও না গো। এই তখন কিন্তু কিচ্ছুটি শুনবো না, এই কথা কান পেতে শুনে রাখো। হ্যাঁ, তোমার বচন যা মধুর, তা না শুনলে কানে তালা পড়ে যাবে না? মনে থাকে যেন কথাটা। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ এলো না কেন? কিছু জানা আছে নাকি তোমার? ব্যাপার আবার কি? গোপালের যা কাজ তাই করছে, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে? আরে খবর নাও, এটা কি মস্করা হচ্ছে? আজ বাদে কাল রাজপুত্রের বিয়ে, আমার রাতে ঘুম হচ্ছে না, আর উনি ওদিকে বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এত কাজ পড়ে রয়েছে, করবেটাকে শুনি। কাজের জন্য গোপালকে কি দরকার মহারাজ? ও থাকলেই বরঞ্চ সব গুবলেট হয়ে যাবে। ঠিক আছে, গোপালকে না হয় কোনো কাজেই লাগালাম না, কিন্তু বিয়ের কথা জেনেও সে আসছে না কেন সেটা তো আমার জানা দরকার। কালকেই আপনাকে খবর দিতে পারবো। আমি নিজে গিয়ে দেখে আসছি ও সভায় না এসে ঘরে কি করছে। হ্যাঁ,
কি গো গোপাল গিন্নি, তোমার কর্তার খবর কি? আর বলো না ভাই, এখন মাথায় রান্নার ভূত ঢুকেছে। হ্যাঁ, বলো কি গো, রান্না উনি শিখলেন কি করে? জানি না গো, আমি তো বাবা কোনো দিনও শেখাইনি, কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণে এত নিখুঁত যে তুমি ভাবতেও পারবে না। দাঁড়াও দাঁড়াও, আমিও আমার কর্তাকে রান্না করতে বাধ্য করব। দিনের পর দিন তো এটা চলতে পারে না। আমরাই শুধু রেঁধে যাব আর ওনারা বসে বসে খাবেন। না না না, এটা চলতে পারে না। না, এটা চলতে পারে না। আমিও আমার স্বামীকে রোজ রান্না করাবো, দেখি কি করে আমার কথা অমান্য করে। করলে আমিও দেখে নেব। কিছু খেতে দাও বউ, বড্ড খিদে পেয়েছে যে। পারবো না, নিজে নিয়ে খাও। কি বলছো তুমি? স্বামীকে খেতে দেবে না? কাল থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে, বুঝেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমার হলোটা কি? যাও গোপালকে দেখে এসো, সে তার গিন্নিকে রেঁধে খাওয়াচ্ছে রোজ। কাল থেকে তোমাকেও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি করব রান্না? রাজ্যের মন্ত্রী রান্না করে বউকে খাওয়াবে? জীবনে এই কথা কোথাও শুনেছো? হ্যাঁ, শুনি কি না শুনি সেটা তোমার দেখার বিষয় নয়। আমার এক কথা, গোপাল যদি পারে তুমিও পারবে। কি মন্ত্রী, গোপালের কোনো খবর পেলে? মহারাজ, গোপাল নাকি রাজসভায় না এসে বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। গোপাল রান্না করছে? কি কি বলছো বলো তো তুমি? ভগবান একেবারে সঠিক তথ্যই দিয়েছে। শুধু তাই নয়, গোপাল ওই নদীর ঘাটে আমাদের বউদের উস্কেছে, যেন তারা ওই আমাদের বাধ্য করে রান্না করতে। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন, আমরা রান্না করতে শুরু করলে রাজ্যের হাল কি দাঁড়াবে? রাজসভা তো ফাঁকা হয়ে যাবে। কি বললে? সব পুরুষ মানুষকে উস্কাচ্ছে রান্না করার জন্য? এ কিন্তু ভারী অন্যায়। গোপালকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। মহারাজ, কোনদিন হয়তো শুনবো রানীমা পর্যন্ত আপনাকে দিয়ে রান্না করাচ্ছে। যদি তাই হয় তবে রাজ্যের কি হবে? হ্যাঁ, রাজসভা ছেড়ে রাজা রান্নাঘরে রন্ধন কর্ম করছে। লোকে কি বলবে? সেরকম সম্ভাবনা আছে নাকি? তাহলে তো বিপদ। বিপদ বলে বিপদ, তার চাইতে গোপালকে আপনি ওই রাজ্য থেকে তাড়িয়ে দিন, তাহলেই আমাদের রক্ষা। না না, তার আর দরকার নেই। গোপালকে শায়েস্তা করার একটাই পথ আছে। কি সে পথ? সামনেই রাজপুত্রের বিয়ে। আপনি বলেছেন যে 3 দিন 3 রাত্রি রাজ্যের সবাই রাজবাড়িতে খাবে। আপনি গোপালকে রান্না বান্নার ভার দিয়ে দিন না, দেখি প্রজারা খেয়ে কি বলে। গোপাল এমন তারা খাবে যে রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হবে। এটা ভালো কথা বলেছ, কিন্তু তার আগে তো গোপালের হাতের রান্না খেতে হবে। মানে গোপাল কেমন রাঁধে তা না জেনে তো তার উপর এত বড় একটা দায়িত্ব চাপানো যায় না। আর খারাপ হলে তো প্রজারা তো আমার উপর ক্ষেপে যাবে। চলো আমরা 3 জন মিলে গোপালের হাতের রান্না খেয়ে আসি। আরে মহারাজ, আপনি স্বয়ং আমার বাড়িতে, কি ভাগ্য আমার। শুনলাম তুমি নিজের হাতে রান্না করছো, আর আমরা সেই খাবার থেকে বঞ্চিত হব, তা তো হতে পারে না। দাও দাও দাও, আমাদেরও খাওয়ার ব্যবস্থা করো। ওরে ওরে পুঁটি, অতিথিদের জন্য কাঁস আর থালা বাসন বার করে ধুয়ে দে না রে মা। না না, এমনি বাসনই দাও। আমরা তো শুধু একটু চেখে দেখব যে গোপাল কেমন রাঁধে। তাহলে এই কলা পাতাতেই দিই। বাহ 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 বাহ, বাহ বাহ বাহ, কি অপূর্ব রান্না। রাজবাড়িতেও এমন রান্না হয় না। আরে গোপাল, তুমি তো একেবারে পাক্কা রাঁধুনি। তা
তোমার এই গুণের কথা তো আমার জানা ছিল না গোপাল। আহা, গোপালের রান্না যেন অমৃত সমান। মহারাজ, আপনার পুত্রের বিয়ে উপলক্ষে যে ভোজের আয়োজন করা হয়েছে তার রান্নার ভার গোপালকে দিয়ে দিন না, সবাই খেয়ে একেবারে ধন্য ধন্য করবে। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, গোপালের হাতের রান্না খেলে প্রজারা দুহাত তুলে রাজপুত্রকে আশীর্বাদ করবে। কথাটা তো খারাপ বলনি তোমরা। কি গোপাল, রাজি তো? 3 দিনের রান্না, প্রথম দিন আইবুড়ো ভাত, পরের দিন দুপুরের খাওয়া, আর বধূবরণের দিন রাত ও দিন। পারবে তো? মহারাজ যখন আজ্ঞা করেছেন তখন গোপাল তা করবেই, আপনি নিশ্চিন্ত থাকুন। যাক, একটা কাজ হয়ে গেল। তাহলে গোপাল, তোমার কি কি লাগবে তা আমাকে জানিয়ে দিও। বহু লোকের ভোজ, তোমার সাহায্যকারীদের ব্যবস্থা আমি না হয় করে দেব। না মহারাজ, লোকজন আমি ঠিক করে নেব, তা নিয়ে আপনি চিন্তা করবেন না। ভগবান ভালোই খেলাটা খেললো। ঠিক আছে, আমার নামও গোপাল। শোন ন্যাপলা, গুলটে, মনে হচ্ছে এর পেছনে ভগবানের হাত আছে। তোরা ওর বাড়ির উপর নজর রাখবি, সঙ্গে বটা ঘটাও আছে, বুঝলি? সাবধানের মান নেই। শোন বটা, আজ গোপালকে এমন ভাবে ফাঁসিয়েছি না যে তার আর নিস্তার নেই। এবার ওকে প্রজারাই রাজ্য ছাড়া করবে। হ্যাঁ, আরে আপনার বুদ্ধি বলে কথা, গোপালকে প্রজারা পিটিয়ে দিলে ও নিজেই রাজ্য ছেড়ে চলে যাবে। তা বুদ্ধিটা কি শুনি? মহারাজ, গোপালকে ছেলের বিয়ে রান্নার ভার দিয়েছেন, তোদের কাজ হবে সেই রান্না পণ্ড করে দেওয়া, বুঝলি? তা কি করে করব? গোপালের সহকারী হয়ে তোদের ওই দলে ভিড়ে গিয়ে রান্নায় গুচ্ছের নুন মিশিয়ে দিতে হবে, যাতে কেউ মুখেই তুলতে না পারে, বুঝলি? এ আর এমন কি কাজ, ও আপনি নিশ্চিন্ত থাকুন, হয়ে যাবে। ওই ওই ওপরেরটাকে টিপ কর। না রে, অনেক উঁচুতে। একটা কাজ করি, আমি গাছের ওপর উঠে দেখি পারা যায় কিনা। পুটি, ডাবলা, বটা ঘটা আসছে। এই মন্ত্রী ভগবান কিন্তু জব্বর একটা বুদ্ধি খাটিয়েছে, কি বলিস? হ্যাঁ, এবারেরটা জব্বর বটেই। ভগবানের কি বুদ্ধি রে! গোপাল রান্নায় নুন দেবেই, আর আমরা সেই নুনের ওপরে নুন চাপিয়ে দেব, কেউ আর মুখ তুলতে পারবে না। একেবারে মোক্ষম বুদ্ধি। চল বাজার থেকে নুন জোগাড় করি। চল চল, সেটাই ভালো। হ্যাঁ, সেটাই ভালো। শুনলি কথাটা? চল তাড়াতাড়ি দাদুকে গিয়ে জানিয়ে আসি। কিরে, এত লাফাতে লাফাতে এলি? কোনো খবর আছে নিশ্চয়ই? আচ্ছা দাদু, বটার ঘটার মুখ থেকে নিজের কানে শুনে এসেছি। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। ও, এই বুদ্ধি খাটিয়েছি? এটা কোনো বুদ্ধি হলো? আমরা জানি দাদু, বুদ্ধিতে যে ভগবান তোমার কাছে বাচ্চা, তার অনেক প্রমাণ তো পেলাম। তবে এই খবরটা আমার জানা খুব দরকার ছিল। মাংসটা কষিয়ে নি, মশলা, তেল, দই সব দেওয়া হয়ে গেছে। এবার নুনটা মেখে ফেলি। ওটা আমি দেব, তুমি দিতে পারবে না। আজ আইবুড়ো ভাত, সবাইকে এমন রান্না করে খাওয়াবো যে লোকে চেয়ে চেয়ে খাবে। বুঝেছি, এরা ভগবানের লোক। বেটাদের আগে কখনো দেখিনি, নিশ্চয়ই নুন মেশাতে এসেছে। আচ্ছা, আমিও গোপাল,
দেখি ওদের কত বুদ্ধি। যাক, ওরা দেখলো যে নুন দেওয়া হয়েছে। আমি বরং একটু অন্য কাজে ওদিকে যাই। গোপাল এখন নেই, এই সুযোগ। চল মাংসে নুন দিয়ে আসি। বেশ করে ঢালবি, কেমন? তুই চিন্তা করিস না, আমি আমার কাজ ঠিকঠাক করেই করব, কিচ্ছু চিন্তা করিস না। এবার দেখি গোপালের রান্না খেয়ে কে কি বলে। কি গো, কেমন রান্না হয়েছে? মহারাজ, এমন রাঁধুনি আপনি কোথায় পেয়েছেন? মনে হচ্ছে যেন স্বর্গ থেকে ধরে নিয়ে এসছেন। আহা হা হা, যা খেলাম তা সত্যি বলছি মহারাজ, জীবনে কখনো খাইনি। কে রাঁধলো বলুন তো? এমন রাঁধুনি আমাদের রাজ্যে আছে বলে তো জানতাম না। রাঁধুনিকে জানো? আরে আমাদের গোপাল। ও যে রান্নায় এত ভালো তা আমিও জানতাম না। ধন্য গোপাল মহারাজ, গোপালের বুদ্ধির কথা জানতাম, কিন্তু রাঁধুনি গোপালের খোঁজ পেলাম আজ। ভাগ্যিস গোপাল ছিল, তাই সবকিছু উতরে গেল। আমার মনে হয় রান্নাটা সব পুরুষেরই শিখে রাখা দরকার। হ্যাঁ, তার মানে আমাকেও শিখতে হবে? আজ না বাবা, বড্ড খাটাখাটনি গেছে রানী। কাল না হয় রাঁধুনি বানানোর কথা শুনবো। তোমার কথাই ঠিক ভগবান, গোপালের ঘাট থেকে রান্নার ভূত নামাতে হবে। সেটা কোনো ব্যাপারই না। বিয়ের দিন দুপুরে রান্নায় এমন ঝাল মিশিয়ে দেব যে গোপালকে ছিঁড়ে খেয়ে নেবে প্রজারা। তাই করো ভগবান, নইলে আমায় যে রাঁধুনি হতেই হবে। কি আহামক রে তোরা, নুন বেশি করে মেশাতে পারলি না? হ্যাঁ, আরে গোপাল যে নুন একেবারেই দেয়নি তা জানবো কি করে? আমরা যথেষ্ট নুন দিয়েও কিছুই হলো না। কপালের জোরে বেঁচে গেল গোপাল, এটাই গোপালের কপাল। কিন্তু এবার মহারাজ নিজেই বলেছেন এমন কিছু করতে হবে যাতে গোপালের মাথা থেকে রান্নার ভূত একেবারে চলে যায়। তাই বিয়ের দিন দুপুরের ভোজে রান্নায় বেশ করে ঝাল দিতে হবে, বুঝলি? এবার আর বলদের মতন কাজ করিস না যেন, কেমন? ঠিক আছে, এবার তাই হবে। শুনলি, এবার ঝাল মেশাবে। এক্ষুনি দাদুকে তা জানাতে হবে। চল চল। দাদু, এই মাত্র শুনে এলাম কালকের দুপুরের ভোজে ওরা নাকি ঝাল মেশাবে। এমন ঝাল দেবে যে লোকে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে। শোন উল্টে, তোরাও তো নিমন্ত্রিত। তোরা আমার কাছাকাছি থাকবি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ঘন্ট রাঁধবো। তোরা এসে বারবার আমার কাছে খেতে চাইবি, আমি একটুখানি খেতে দেবো। তোরা খেয়ে বলবি, উফ কি ঝাল দিয়েছো দাদু, কেউ খেতে পারবে না। আমি বলবো, যা তো, রান্নার সময় বিরক্ত করবি না, তোদের জন্যই আমার সব মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে দাদু, তাই করব। আর নজর রাখবি বটা আর ঘটা কোথায় আছে। ওরা রান্নার কাছে এলেই তোরা চলে আসবি, বুঝেছিস? বুঝেছি বুঝেছি। দাদু, ও দাদু, কি রাঁধছো গো? চিংড়ি দিয়ে এঁচোড়ের ঘন্ট। একটু দাও না গো, চেখে দেখি। নে, অল্প করে নে, চেখে দেখ কেমন হয়েছে। উড়ি বাপরে, কি ঝাল হয়েছে গো, লোকে তো খেতেই পারবে না। আরে একটু ঝাল না দিলে কি আর এই রান্নার স্বাদ হয়? যা যা যা, আমায় বিরক্ত করিস না তো। চল রে ঘটা, এবার ঝাল ঢালার সময় হয়ে গেছে।
এমনিতেই ঝাল বেশি হয়েছে। হ্যাঁ, এবার যা ঢাললাম তাতে আর কাউকে ওই খেতে হবে না। সবাই পুকুরে ঝাঁপাবে, জলে চুবে থাকবে এক বেলা। প্রথমেই বলে রাখি, এচড়ে আজ ঝালটা বেশি দিয়ে ফেলেছে গোপাল। ওকে আর রান্না করতে দেব না, অনেক হয়েছে। এভাবে কেউ ঝাল দেয়? ঝাল? মহারাজ কি বলছেন? এমন পরিমাণ মতন ঝাল আগে কখনো খাইনি। গোপালের হাতে যেমন নুন তেমন ঝালের মাপ। এই মাপ উঁচু দরের রাঁধুনি ছাড়া আর কেউ দিতে পারবে না। গোপাল হলো গিয়ে পাক্কা রাঁধুনি, রান্নার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। রাঁধুনি হিসাবে গোপালকে সেরা শিরোপা দেওয়া উচিত মহারাজ। তোমার মতো অকম্মার ঢেকি আমি আগে না একটাও দেখিনি। রাজামশাই কাকে কি বলছে রে? কাকে আবার? ভগবানকে। চল আড়াল থেকে শুনে নি। সামান্য ঝাল, তাও ঠিক মতো মেশাতে পারলে না। আমি তো চেষ্টা করেছি মহারাজ। যাক, এখন একটাই সুযোগ আছে, বধূবরণের রাত, সেদিনও কিন্তু কিছু একটা করতেই হবে। চিন্তা করবেন না মহারাজ, সেদিন আমাদের প্রথা অনুযায়ী পায়েস হবে। হ্যাঁ, সেই পায়েসে নুন আর লঙ্কা দুটোই মিশিয়ে দেব। দেখি দেখি গোপাল কি করে বাঁচে। হ্যাঁ দাদু, মহারাজ নিজেই ষড়যন্ত্রে জড়িত, সঙ্গে ভগবান। কাল ওরা পায়েসে নুন আর লঙ্কা দুটোই মেশাবে। কি হবে বুঝতে পারছো তো দাদু? জানি, পাছে আমাকে দেখে সব পুরুষদের রান্নাঘরে ঢুকতে হয়, তাই সবাই মিলে আমার পিছনে লেগেছে। ঠিক আছে, দেখি কি করা যায়। দাদু, তুমি যা করেছো না তা সবার করা উচিত, মহারাজ তা চান বা না চান। ঠিক বলেছিস গুলটে, একেবারে পুরুষ মানুষের মতো। এবার আর কোনো কারসাজি করব না, সবাই যা করছে তাই করে যাক। আমি ওনাদেরই ঘেটে দেওয়া রান্না কায়দা করে ওনাদেরকেই খাওয়াবো। হ্যাঁ, আগে আমি এই কদিন রান্না করে এক মন্ত্রপুত পায়েস বানানো শিখেছি। আমি মহারাজের সব সভাসদদের স্ত্রীদের অনুরোধ করছি, তারা যেন তাদের স্বামীকে এই পায়েস খাওয়ায়। তাহলেই তারা রান্নায় আমার থেকেও পারদর্শী হয়ে উঠবে। মনে রাখবেন, এই পায়েস হলো মন্ত্রপুত। এই যে মন্ত্রী মশাই, আসুন। সবার আগে আপনি খেয়ে দেখুন, মন্ত্র বলে রান্না শিখতে পারেন কিনা। না মানে আমাকে কেন? মানে আমি তো বলেই দিয়েছি যে পায়েস আমি খাই না। তুমি পায়েস খাও না? এই প্রথম শুনলাম। নাও খেয়ে নাও, নইলে কিন্তু বাপের বাড়ি আমার আছেই, যাবো যে আর কিন্তু ফিরবো না। এসো, পায়েসটা লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও তো, দেখবে শুধু রান্না করতে ইচ্ছে করবে। মহারাজ, আপনিও বাদ যাবেন কেন? আসুন না, আপনিও পায়েস খান। ওরে বাবা রে, কি ঝাল! কি ঝাল রে, মরে গেলাম রে। চলে গেল চলে গেল চলে গেল। জল খাবো, কি ঝাল, কি ঝাল! ওরে বাবা রে, কি ঝাল! এই কেমন বুঝলেন? হ্যাঁ, গোপালের সঙ্গে চালাকি করা খুব সহজ কাজ নয়, বুঝলে? গোপাল সবার চাইতে বুদ্ধিমান, নইলে ধরে ফেললো কি করে? তুমি নুন আর আমি লঙ্কা মিশিয়ে ওর রান্না বানচাল করতে চেয়েছিলাম। গোপালের সঙ্গে আর বুদ্ধির লড়াইতে না যাওয়াই ভালো। তার মানে আপনারা সবাই মিলে গোপালের পেছনে লেগেছিলেন? তাহলে তো আপনাদের আর ছাড়াছাড়ি নেই। কালকে থেকে আপনাদের রান্না করতেই হবে। মহারাজ, আপনার কোনো ছাড় নেই। হায় হায় হায়, কি বিপদে পড়লাম। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।